সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শাহিন আলম, আমার বাড়ি রাজশাহী। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার দুজন পুপি, আর তাছাড়া রয়েছে আমার ছোট 3টা বোন। আমরা টোটাল 3 বোন 1 ভাই। আমাদের পরিবারটা রাজশাহী শহর থেকে অনেক দূরে কোনো গ্রামের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ফকির, আমার বাবা পেশায় একজন ভিক্ষুক। রাজশাহী রেল স্টেশন, বাস স্টেশনে বিভিন্ন জায়গায় আমার বাবা ভিক্ষা করে বেড়ায়। আমার বাবার একটা পা নেই। আমার বাবা পেশায় ছিল একজন ড্রাইভার। আমি খুব ছোটোকালে শুনেছিলাম যে আমার বাবা নাকি ট্রাক চালাতো, এবং ট্রাক চালাতে গিয়ে একটা সময় আমার বাবা মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করে, এবং ওই অ্যাক্সিডেন্টে আমার বাবার একটা পা হারিয়ে ফেলে। এবং দীর্ঘদিন ধরে চিকিৎসার জন্য যে টাকার প্রয়োজন ছিল সেই টাকার যোগান দিতে গিয়ে আমার বাবা এই পর্যন্ত যত টাকা ইনকাম করেছিল সেই পর্যন্ত প্রায় সমস্ত টাকাগুলো আমার বাবার চিকিৎসার পিছনে ব্যয় হয়ে যায়। আমাদের অবশিষ্ট কোনো রকমের টাকা পয়সা থাকে না। খুবই দুঃখ, কষ্ট আর যন্ত্রণার মাঝে আমার শৈশবের দিনগুলো কাটে। আমি যখন একটু একটু করে বড় হই, আমি ছোটোবেলায় ব্যাপারটা বুঝতাম না যে ভিক্ষুক মানে কি, তো বড় হওয়ার পরে বুঝলাম যে একটা ভিক্ষুকের ছেলের জীবন যে কতটা কষ্টের আর কতটা দুর্বিষয়ের। আমাকে সবাই দেখলে বলতো যে তোর বাবা ভিক্ষা করে, তুই ভিক্ষুকের ছেলে। আমার সাথে মাঠে গেলে কেউ খেলতে চাইতো না, আমার সাথে কেউ কখনো কথা বলতো না। আমাদের এলাকায় আমার কোনো ভালো বন্ধু ছিল না। আমি কাদের সাথে চলাফেরা করতে গেলে তারা আমাকে বলতো যে তোর বাবা ভিক্ষা করে, তুই আমাদের সাথে চলবি কেন? আমার বাবা ভিক্ষুক। শুধু ওই একটা অপবাদের কারণে আমি আমার জীবনে পড়াশোনাটাও করতে পারিনি, আমি স্কুলে পর্যন্ত যেতে পারিনি। খুব কষ্ট করে আমার শৈশবের দিনগুলো এমন করেই কাটতে থাকে। ভীষণ দুঃখ, কষ্ট আর যন্ত্রণার মাঝে দিনগুলো এভাবেই সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। এরকম করতে করতে আমি মোটামুটি একটু বড় হই। যখন একটু বড় হই, আমার বাবা যে ভিক্ষা করতো তাতে কিন্তু এরকম না যে আমার বাবা খুব কম টাকা পাইতো। মোটামুটি ভিক্ষা করে আমার বাবা অনেক বেশি টাকা ইনকাম করতো, এবং সেই টাকায় আমাদের পরিবারটা অনেক সুখে, শান্তি আর ভালোভাবেই চলতো। কিন্তু ওই যে একটা লাইসেন্স, আমার বাবা ভিক্ষুক, ওই একটা কথার কারণেই সবার কাছে অবহেলিত। এমন করে দিনের রাতগুলো কাটতেছে। আমি মোটামুটি অনেক অংশে বড় হই। বড় হওয়ার পরে আমি তখন ভাবতেছি যে কি করা যায়। ছোটোবেলায় তো পড়াশোনাও করলাম না, প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা আমার মাঝে নাই। নিজের নামটা খুব কষ্ট করে লিখতে পারি, নিজের নাম লেখার বাইরে আমি আর কোনো কিছুই করতে পারি না। তখন ভাবলাম যে কি করা যায়, কি এমন কাজ করলে মোটামুটি নিজের পায়ে একটু দাঁড়ানো যায় এবং আমার বাবার এই ভিক্ষুকের পেশা থেকে বাবাকে ফিরিয়ে আনা যায়। এই সমাজে কোনো কিছু করতে গেলে আপনার অনেক বেশি পুঁজির প্রয়োজন, টাকার প্রয়োজন। বাট আমার কাছে ওরকম টাকার যোগান ছিল না। আমি টাকা কোথায় পাবো? যে টাকা আমি ইনকাম করি, যে টাকা আমার বাবা ইনকাম করতো সেটা দিয়ে পরিবারে চলতো। অবশিষ্ট যদিও কিছু টাকা থাকতো, এগুলো ছোটো বোনদের কথা চিন্তা করে, পুপুর কথা চিন্তা করে আমার বাবা জমাতো। আমাকে দেওয়ার মতো কোনো পুঁজি আমার বাবার ছিল না। এরকম করতে করতে আমাদের এলাকার আমাদের পার্শ্ববর্তী গ্রামের এক লোক আছে, ওনার আবার অনেক বড় একটা মুদির দোকান আছে রাজশাহী শহরে, মেন শহরে ওনার অনেক বড় একটা মুদির দোকান আছে। একদিন ওনার সাথে কথা বললাম কাকা, আপনার দোকানে কি আমার কাজে নেবেন? আমি তো এভাবে বাড়িতে ঘুরতেছি, দোকানে যে কাজ। উনি আমাকে বলে তুই কি হিসাব নিকাশ পারিস? আমি বললাম যে না, আমি তো হিসাব নিকাশ পারি না, আমি নাম ছাড়া কোনো কিছু লিখতে পারি না। উনি আমাকে বলে তাইলে তুই কি এরকম চাউল ডাউল তেল এইসব মাপামাপি করতে পারবি? আমি বললাম এগুলো আমি পারবো, এগুলো আমার জানা আছে। পরে আমাকে বলে ঠিক আছে, তাহলে তুই রেডি থাকিস, তোরা কালকে আমি শহরে নিয়ে যাবো। রাতের বেলা এসে তখন আম্মুর কাছে বললাম যে আম্মু এমন ঘটনা, অমুক কাকার সাথে কথা বলছি, তিনি তো তার দোকানে আমাকে নিতে চায়। আমার আম্মা বলে ভালোই তো হয়েছে, খারাপ কি, তাহলে জানা ওর দোকানে কাজ কর। একথা বলার পরে আমি তখন ওনার দোকানে কাজে চলে যাই। ওনার দোকানে কাজে আমাকে কাজে নিয়ে যায়। রাজশাহী শহরেই ছিল ওনার দোকানটা, মেন সিটিদের মধ্যে। তো ওখানে কাজ টাজ করতাম, ভালো টাকায় বেতন পাইতাম, দিনকাল ভালোই কাটতেছিল। বাড়িতেও টাকা টুকা পাঠাইতাম আম্মুর জন্য। এমন করে আমার জীবন থেকে অনেকগুলো বছর কেটে যায়, প্রায় আমার 19 বছর হয়। এবং 19 বছর বয়সে আমি আমার নিজের ইনকামের টাকায় আমার পুপুর বিয়ে দিই, এবং আমার যে ছোট 3টা বোন ছিল তারই মাঝে 2টা বোনের বিয়ে আমি দিয়ে দিই। একটা বোনের বিয়ে একদম ছোটোবেলায় হয়ে যায়, আরেকটা বোনের বিয়ে হয়, আর আরেকটা বোন আমার অবিবাহিত থাকে, আমার আব্বা আমার সাথে থাকে। তখন পর্যন্ত কিন্তু আমার আব্বা ওই বিভিন্ন জায়গায় ভিক্ষাই করতো। ভিক্ষার পেশা থেকে আমি আমার বাবাকে সরাতে পারি নাই, এবং আমার বাবার ওই ভিক্ষার পেশার কারণে আমার বোন এবং পুপিকে আমরা খুব ভালো জায়গায় বিয়ে দিতে পারি নাই।
যদি আব্বু এই মানে প্রফেশনটা ছেড়ে দিত তাহলে আমরা মোটামুটি একটু ভালো জায়গায় আমার বোনদেরকে পুবিকে বিয়ে দেওয়া যেত, কিন্তু আব্বু কোনোভাবে এটা ছাড়বে না। আব্বুর কথা হচ্ছে আব্বু এটা করে আমাদেরকে ছোটোবেলায় লালন পালন করছে, আমাদেরকে বড় করছে, এবং আব্বু এটা ছাড়বে না। মানে টাকার একটা নেশা আমার আব্বুর ভিতরে ঢুকে যায়, যে এটাতে মোটামুটি ভালো টাকা পাওয়া যায়। ওই নেশাটাকে আঁকড়ে ধরে আমার বাবা তখন আর এই প্রফেশনটা ছাড়ে না, ওইটাই করে। এমন করে সময়গুলো কাটতেছে, আমার মোটামুটি প্রায় 20-21 বছর মতো হয়ে যায়। আমি তখন এই দোকানে মানে কাজ করতে করতে দোকানের যে মালিক ছিল আমার ওই কাকা, ওনার সাথে আমার সম্পর্কটা একেবারে বাপ ছেলের মতো হয়ে যায়। ওনার দোকানে অনেক দিন ধরে কাজ করি, অনেক বছর ধরে কাজ করি, যার জন্য দোকানের সমস্ত হিসাব সমস্ত কিছু আমার কাছে রাখা। মাল থেকে আনি, কত টাকা বিক্রি করে, কত টাকা পুঁজি আছে, গোডাউনে কীরকম মাল আছে, এই সমস্ত কিছুর হিসাব নিকাশ আমার উপরে থাকে। এবং দোকানটা উনি সম্পূর্ণভাবে আমার উপর ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে উনি জীবন কাটাচ্ছে। ওনার এই দোকান নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই, কোনো টেনশন নাই, কারণ দোকানের সমস্ত রকমের দোকানের ইনকাম থেকে শুরু করে যত যাই আছে সব কিছু দোকান আমার উপরে। আমি সব কিছু দেখাশোনা করতেছি, আমি সব কিছু মিলিয়ে খুব ভালো করেই চলতেছি। উনি তখন এইসব নিয়ে কোনো চিন্তা ভাবনা উনি করতেছে না, উনি ওনার মতো থাকতেছে, দোকানপাট ভালো করে চালাচ্ছি। এরকম করতে করতে আমার বয়স যখন প্রায় 21-এর কাছাকাছি, ওই মুহূর্তে আমার মালিকের মা উনি খুব বেশি অসুস্থ হয়ে পড়ে, এবং এতটাই অসুস্থ হয়ে যায় যে উনি মানে ওনাকে নিয়ে আমার মালিক তখন খুব দৌড়দৌড়ির মধ্যে থাকে। আমার কাকা বিভিন্ন ঢাকার বড় বড় হসপিটালগুলোতে দৌড়দৌড়ি করে, এখানে ওইখানে অনেক জায়গায় নিয়ে যায়, কিন্তু কোনোভাবে ওনাকে সুস্থ করা যায় না। দিন যত সামনের দিকে যাচ্ছে উনি ঠিক ততটাই অসুস্থ হয়ে যাচ্ছে, ওনার মানে শারীরিক অবস্থার ততটাই অবনতি ঘটতেছে, খুব খারাপভাবে ওনার দিনগুলো কাটতেছে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে বেশ কিছুদিন কেটে গেল, প্রায় 3 মাসের মতো। 3 মাস পরে একদিন আমার মালিক আমার দোকানে এসে অনেক হতাশা হয়ে বসে থাকে, মানে দোকানের ক্যাশ ক্যাপাবিলিটি এগুলোর দিকে খুব একটা তাকায় না। উনি খুবভাবে মানে কান্নাকাটি করে, খুব খারাপ অবস্থা হয়ে যায়। আমি তখন বললাম, কাকা কী হয়েছে? আপনি তো কখনো এতটা ভেঙে পড়তে দেখি নাই, কিন্তু আপনি এরকম কান্নাকাটি কেন করতেছেন, সমস্যা কি? উনি আমাকে বলে যে এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার মাকে। আমার মা আমার কাছে জান্নাত। আমি আমার মাকে এত ভালোবাসি যে আমার মায়ের চেয়েও পৃথিবীতে বড় কিছু হতে পারে না। কিন্তু আজকে আমার কেন জানি অনেক খারাপ লাগতেছে, আমার মাটা আর বাঁচবে না। এটা শোনার পর আমার তখন খুব খারাপ লাগলো যে কী বলেন, আপনার আম্মা বাঁচবে না কেন? আপনার আম্মার এমন কি হয়েছে যেটার জন্য উনি বাঁচবে না? মালিক আমাকে তখন বলল যে আমার আম্মুর নাকি 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, মানে 2টা কিডনি নষ্ট, এবং যার জন্য উনি মারা যাবে। আমি তখন বললাম যে অনেকেই তো কিডনি ট্রান্সফার করা যায় এবং কিডনি ট্রান্সফার করে বাঁচানো যায়, আমাদের তো টাকা পয়সার অভাব নেই, আপনার তো অনেক টাকাই আছে, আপনি কিডনি ট্রান্সফার করেন। ডাক্তার বলে যে মানে উনি বলতেছে আমার মায়ের অবস্থা খুবই ক্রিটিক্যাল, 2-1 দিনের ভিতরে কিডনির প্রয়োজন। আমরা অনেক জায়গায় নিউজ দিয়েছি, বাট কোথাও কিডনি হচ্ছে না, মানে পাচ্ছি না ওরকম করে। আমি তখন বললাম আমি চাইলে কি কিডনি দিতে পারবো, এমন করেই বললাম। উনি আমাকে বলে তুই কি দিবি নাকি, তোর ব্লাডের সাথে মিলবে? আমি বললাম তো তা তো জানেন। উনিও বলে যাতো একটু শহরের এই হসপিটালে গিয়ে রিপোর্টগুলো নিয়ে দেয় তো তোর সাথে মিলে কিনা। পরে আমি হসপিটালে গেলাম, হসপিটালে গিয়ে আমি তখন রিপোর্টগুলো দেখালাম। আলহামদুলিল্লাহ সেখানকার ডাক্তার আমাকে বললো যে আমার সাথে নাকি মিলছে, আমি নাকি চাইলে কিডনি দিতে পারবো। পরে আমি দৌড়ে দোকানে আসলাম, এসে বললাম মালিক সুখবর আছে, আমি কথা বলছি হসপিটালে যাইয়া, ওরা আমার বলছে যে আমার কিডনির সাথে নাকি ম্যাচিং আছে, আমি চাইলে কিডনি দিতে পারবো, মানে আমার ব্লাডের সাথে ম্যাচিং আছে। ওই দোকানে আমাকে বলে তুই কি দিবি? আমি বললাম কেন দিব না, আমি তো আপনার দোকানেই আছি, আপনার সন্তানের মতো, এত বছর ধরে আপনি আমাকে নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করছেন, আজ আপনার মাও তো আমারই মা, তাইলে আমি কেন আপনার মায়ের জন্য এটুকুন করতে পারবো না? মালিক তখন আমাকে জড়ায় ধরে চিৎকার করে কাঁদে আর বলে তুই আমার সত্যি, তুই আমার ভাই, আজকে থেকে তুই আমার ধর্মের ভাই, চল। আমাকে তখন ঢাকাতে নিয়ে যাও না, মা তখন ঢাকা হসপিটালে ভর্তি থাকে, এবং সেখানে আমি আমার মা বাবা কারো কাছ থেকে কোনো অনুমতি নেই, সবার কাছ থেকে অনুমতি ছাড়াই সম্পূর্ণ মালিকের দিকে তাকিয়ে মালিকের মায়ের কথা চিন্তা করে আমি তখন একটা কিডনি ট্রান্সফার করি, একটা কিডনিতে। এবং কিডনি দেওয়াতে আলহামদুলিল্লাহ আমার অপারেশনও ঠিক হয়, আমার মালিকের মাও বেঁচে যায়। এবং সেখান থেকে উনি তখন ঢাকা থেকে রাজশাহীতে চলে আসে, আমিও তখন আসি। এবং আসার পরে তখন মালিক আমাকে খুব ভালোবাসে, কিন্তু এটা এই কারণে আমার আব্বা আম্মা দুজনেই কিন্তু আমার উপরে খুব রাগান্বিত যে আমি এটা কেন করলাম, এই কাজটা আমি ঠিক করে নেই, আমি কেন তাদের পারমিশন ছাড়া নিজের কিডনি দিতে গেলাম, আমি তো মরেও যেতে পারতাম, কারণ আমার তো আর কোনো ভাই নাই, আমি তো পরিবারের সব। তো এই জন্য আম্মু খুব টেনশন করতেছিল। যাই হোক আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা দেখা দেয় নাই, আমি সুস্থ সবলভাবেই কিডনি ট্রান্সফার করে অপারেশন সাকসেসফুল হয়, দেন আমি রাজশাহীতে ফিরে আসি। পরে এরকম করে আরও 1 বছর মালিকের এখানে কাজ করে। মালিকের মা তখন আমাকে খুব আদর করে, মানে অনেক যত্ন করে, সবসময় আমাকে ডাকে, কাছে ডাকে, নিজের সন্তানের মতো আদর করে, খুব ভালোবাসে। এরকম করতে করতে প্রায় 1 থেকে 1.5 বছরের মতো কেটে যায়। একদিন মালিক আমাকে সন্ধ্যার সময় আমাকে বলে যে শাহিন একটা কাজ কর, অন্যরা দোকানে থাকুক, দোকানে আরও কর্মচারী ছিল, বলে বাকিরা থাকুক, তুই একটু আমার সাথে আয়। পরে আমাকে রাজশাহী স্টেডিয়ামের ওখানে নিয়ে বসায় বলতেছে যে শাহিন কী চিন্তা করলি, আমাকে বলে। আমি তখন বললাম কী চিন্তা করবো, মানে আমার তো চিন্তা ভাবনার কিছুই নেই, আপনার দোকানে কাজ করতেছি,
চলতেছি তো ভালোই। উনি আমাকে বলে এভাবে তো একটা মানুষের জীবন কাটতে পারে না, তুই আমার দোকানে কাজ করিস, মাস শেষে বেতন পাচ্ছিস, এটার উপরে তো তুই ডিপেন্ড থাকতে পারবি না, তোকে তো অন্য কিছু করতে হবে। আমি তখন বললাম যে অন্য আর কি করব, অন্য আমার কি করার আছে। উনি আমাকে বলে তুই নিজে কোনো একটা ব্যবসা বাণিজ্য শুরু কর, কারণ এত বছর ধরে তুই মুদির দোকান চালাইতে আসিস, কীভাবে দোকান চালাইতে হয়, মাল কীভাবে বিক্রি করতে হয়, এই সব কিছু সম্বন্ধে তোর ভালো অভিজ্ঞতা আছে, তুই চাইলেই একটা মুদির দোকান খুলে দিতে পারিস। আমি তখন বললাম আপনি এটা কথা বললেন, আমি হুট করে মুদির দোকান কিভাবে দিব, একটা মুদির দোকান দেওয়া মালিক এত সহজ, কত টাকা পয়সার প্রয়োজন, এত টাকা পয়সা আমি কোথায় পাবো আপনি বলেন তো, আমার কাছে এত টাকা আছে। উনি আমাকে বলে তুই আমার ভাই ডাকছস না, আমার কি টাকার অভাব আছে, তুই কোথাও দোকান দেখ, আমি তোর যত টাকা লাগে তোর আমি যোগান দিব। আমি তখন বললাম দোকান আমি কোত্থেকে দেখবো। উনি আমার বলে তাহলে একটা কাজ কর, আমার পাশের যে দোকানটা আছে ওই দোকানটা তো নাকি বিক্রি করে দিবে, ওই দোকানটা নিয়ে নে, আমাকে বলতেছে। আমি তখন বললাম এটা আপনি কি বলেন, আপনার পাশে যে দোকানটা বিক্রি করবে এটা যদি আমি নিয়ে নেই তাহলে আপনার দোকান চালাবে কে, আপনার দোকানে সব কিছুই তো আমি করি। উনি আমাকে বলে সমস্যা নাই, দোকানটা তো অন্য ছেলেরা আছে তারা চালাবে, আর আমিও পাশাপাশি বসবো, আমিও একটু বেশি করে দোকানে সময় দেবো, তাহলে ঠিক হয়ে যাবে, তুই আমার পাশের দোকানটা চালু কর, আমাকে বলতেছে। তো আমি বললাম পাশের দোকান চালু করবো এখন, এটা কি ঠিক হবে? উনি বলে হ্যাঁ ঠিক হবে, সমস্যা নাই, তো তুই যে পাশের দোকানটা চালু কর, আমি তোরে নিয়ে দিব। এরপরের দিনে সকালবেলা দোকান মালিকের সাথে কথাবার্তা বলে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে আমার মালিক তখন আমাকে আমার পাশের দোকানটাতে বসাই দিল, যে তুই পাশের দোকানটাতে বস, এই দোকানটা তুই চালা। এবার আমি দোকান চালাইতেছি, কিন্তু দোকানে তো মালামাল অতটা নাই, যার জন্য ওনার দোকান থেকে উনি যাই কিছু অর্ডার করে ডাবল অর্ডার করে, একটা আমার দোকানের জন্য আর একটা ওনার দোকানের জন্য। তো আমার দোকানের জন্য যে মালগুলো অর্ডার করে উনি আমাকে বলে যে তুই দোকানে মাল বিক্রি করে তারপরে দিবি, সমস্যা নেই। মানে উনি জামানত হওয়ার কারণে কোম্পানি আমাকে অ্যাভেলেবেল মাল দিতে আছে, মানে আমার দোকানটা একেবারে ভরপুর করে দিছে, এমনভাবে ভরপুর করছে। আর আমি তো বিক্রয়ের টেকনিক জানি ভালো, যার জন্য আমি দেখি যে আমার মালিকের দোকানের সমস্ত কাস্টমারগুলো আমার কাছে চলে আসতেছে। আমি প্রায় 1 বছর দোকানদারি করি, এই 1 বছর আমার মালিকের দোকানটা একদম কানা হয়ে যায়, মানে ওনার দোকানের সেল একেবারেই কমে যায়, আমার সেলটা অনেক বেড়ে যায়, কারণ সবাই তো আমাকে চিনে, এই এলাকার সমস্ত মানুষ আমাকে চিনে, সবাই আমার দোকানেই আসে, আমার দোকানে এসে আমার কাছ থেকে মালামাল নিয়ে যায়। যার জন্য আমার ভিতর তখন একটা সময় খুব খারাপ লাগা কাজ করতে শুরু করে, মানে আমার ভিতরে মনে হয় যে মালিকই তো আমাকে দোকানটা দিচ্ছে, ওনার কারণেই তো আমি আজকে একটা দোকানের মালিক হয়েছি বা মোটামুটি এত টাকার মালিক। এখন আমি কীভাবে আমার মালিকের দোকানটাকে অন্ধ করে দিয়ে আমি আমার দোকানটাকে ডেভেলপ করব, মানে নিজের ভিতর তখন একটা খারাপ লাগা কাজ করতেছে, যেহেতু আমার মালিকের দোকানের সব কাস্টমার তখন আমার দোকানে চলে আসতেছে। আমি তখন আমার মালিককে বললাম যে মালিক আমি আর এই দোকানটা চালাবো না, মানে ডিরেক্টলি বললাম আমি আপনার দোকানে কাজ করব। উনি আমার বলো মা বোকা ছেলে বলে কি, তুই তোর দোকান চালাবি, ইনকাম হচ্ছে না, কোনো সমস্যা? আমি বললাম হচ্ছে ঠিক আছে, কিন্তু মালিক আমি একটা জিনিস খেয়াল করে দেখতেছি, আমার দোকানের যত কাস্টমার সমস্তগুলো আপনার দোকানের কাস্টমার, সব আপনার দোকান থেকে আমার দোকান থেকে মাল নেয়, আপনার দোকানে যায় না, সো এটা আমার কাছে ভালো লাগে না। উনি আমাকে বলে আরে সমস্যা নাই বেটা, ইনকাম কর, তুই এখন যুবক ছেলে, তো টাকা পয়সার দরকার, তুই কামা, আমি তো সারা জীবনে কামাইছি। আমি তখন বললাম না মালিক আমি এই দোকানটা চালাবো না, আমি দোকানটা ছেড়ে দিব, মানে এক কথাই সোজা। উনি আমাকে বলে ছাড়বি কেন? আমি আর কোনো কিছু বললাম না, দোকান মালিককে বলে দিলাম যে আপনি দোকান অন্য কোথাও ভাড়া দেন বা কী করবেন, আমি দোকান চালাবো না। এই বলে আমার দোকানের যত মালামাল ছিল সব কিছু নিয়ে আমাদের যেই থানায় ছিল তখন আমি আমাদের থানায় দোকানটা ট্রান্সফার করে ফেলি, মানে আমাদের এলাকার ভিতরে, থানায় পৌরসভার ভিতরে আমি তখন মুদি দোকানটা ওখান থেকে ট্রান্সফার করে ডিরেক্টলি ওইখানে নিয়ে যাই। তো এতে আমার মালিক একটু টাকা নিতে হয়তো, কেন নিয়ে গেলে আমি যে কেন নিয়ে যাই এটা আমি নিজেই জানি, কারণ আমি কখনো আমার মালিকের উপরে এত বড় জুলুম করতে পারবো না, এই জন্য আমি তখন এখানে চলে যাই। কিন্তু চলে যাওয়ার পর আমার মালিক আমাকে এত ভালোবাসতো, প্রতি শুক্রবারে সকালবেলা আমার দোকানে চলে আসতো, আইসা আমার টাকা লাগবে, পয়সা লাগবে, যখন যেটা লাগবে উনি একেবারে নিজের দোকানের মতো করে আমার দোকানে মাল পাঠিয়ে দিত, রাজশাহী শহর থেকে গাড়ি করে মাল পাঠিয়ে দিত, যে ওর দোকানে এটা শর্ট আছে ওনার দোকান থেকে উনি পাঠিয়ে দিত। এত পরিমাণে উনি আমাকে টেক কেয়ার করে, যত্ন করে। এমন করতে করতে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি আমাদের জেলা শহরে, মানে আমাদের থানায় যে শহর আছে এখানে আমি মোটামুটি আমাদের মফস্বল সিটিতে আমি খুব পরিচিত একজন মুদির দোকানদার হয়ে যায়। পাশাপাশি আমি কিছু নামকরা কোম্পানির হচ্ছে নিয়ে, মানে ডিস্ট্রিবিউটার নেই, ওদের কোম্পানি ডিস্ট্রিবিউটার নেই, তখন আমি মোটামুটি ভালো টাকা ইনকাম করতেছি। সব কিছু মিলে আমার নিজস্ব 2টা টেম্পো ছিল, ইনকামও খুব ভালো হচ্ছে, একেবারে পরিচিত একজন বিজনেসম্যান হয়ে যায়। বড় বড় অনুষ্ঠানে এখানে সেখানে মানুষ তখন আমাকে ডেকে নিয়ে যায়, আমি তখন অনুষ্ঠানগুলোতে অ্যাটেন্ড করি, ভালোই লাগে। বাট ওই সময় আমি একরকম প্রেশার দিয়ে আমার আব্বার ভিক্ষাটা বন্ধ করাই দিই, একদম প্রেশার দিয়ে, কঠিনভাবে প্রেশার দিয়ে আব্বুর ভিক্ষা বন্ধ করাই। আর আব্বু তখন অনেকটা মানে বয়স্ক হয়ে যায়, তো আব্বু তখন আর ওভাবে আমার প্রেশারে আব্বু তখন আর ভিক্ষা করতে যাইতো না, বাড়িতেই থাকতো। এমন করতে করতে আমার বয়স প্রায় 23 থেকে 24-এর কাছাকাছি হয়ে যায়। তো 23-24 মানেই একটা গ্রামের ছেলের জন্য মোটামুটি ভালোই বয়স হয়েছে। তো তখন থেকে আমার আম্মু আমাকে সবসময় বলে যে আমার ছোটো বোনগুলো কিন্তু সবগুলোর বিয়ে হয়ে যায়, পরিবারে তখন শুধু আমার মা, আমার বাবা আর হচ্ছে আমার দাদি থাকে, আমার দাদাভাই মারা যায়।
পরে তারাই থাকতেছে। আম্মু বলতেছে তোর একটা বিয়ে করা খুব দরকার, একটা বিয়ে কর, একটা বউ আসলে তোর ঘরটা আলোকিত হবে। এবং একটা বিয়ের জন্য মা আমাকে তখন খুব প্রেশার দিতেছে, তোর একটা বিয়ে করা খুব জরুরি, একটা বিয়ে কর। তো আমি তখন বললাম যে আম্মা আসলে আমার বিয়ে শাদী করার কোনো ইচ্ছা নাই, আমি এই মুহূর্তে বিয়ে শাদী করবো না। কিন্তু আম্মু আমাকে এতভাবে প্রেশার দিতেছে বিয়ে আমার করাই লাগবে, মানে আমার বিয়ে করতেই হবে। তা আমি তখন চিন্তা করলাম যে বিয়ে করব, আমাকে জাস্ট তুমি আর 6টা মাস টাইম দাও। আম্মুর কাছ থেকে আমি 6টা মাস টাইম নিই। 6টা মাস টাইম নেওয়ার কারণ হচ্ছে আমি এই ব্যবসাগুলোর পাশাপাশি একটা মেয়েদের ক্লথের ব্যবসা করতে যাচ্ছিলাম। মানে আমাদের এই জেলা শহরটার ভিতরে মেয়েদের বিভিন্ন যে বুটিক্সের যে ডিজাইন করা জামাগুলো হয় না, এগুলো অনেক ভালো চলে। তো মুদির দোকানের পাশাপাশি আমি ওই ক্লথের বিজনেসটা করতে যাচ্ছিলাম। তো 6 মাসে আমি এটা দাঁড়াও করাবো, এরপর আমি বিয়ে করব, ওরকম একটা প্ল্যানিং করে আমি তখন 6 মাসের ভিতরেই এই যেরকম প্ল্যানিং করছি ওরকমই সাকসেস হই। আমি একটা মেয়েদের ক্লথের দোকান খুলি। এটাতে আমি ঢাকা থেকে বিভিন্ন ধরনের ডিজাইন করা বিভিন্ন জামাগুলা বুকে, তারপরে বিভিন্ন অংশে ডিজাইন করা সুন্দর সুন্দর জামাগুলা আমি তখন আমাদের ওই মানে থানা শহরে এনে বিক্রি করতেছি। খুব ভালোই চলতেছে এবং সেই ব্যবসা আমার অনেক লাভ হচ্ছে। তো 6 মাস পরে আম্মু তখন আমার জন্য একটা মেয়ে ঠিক করলো, আমাদের গ্রাম থেকে মোটামুটি বেশ দূরেই, খুব ছোট্ট একটা মেয়ে, মাত্র ইন্টারমিডিয়েটে পড়ে, এসএসসি পরীক্ষা দিয়েছে। মেয়েও দেখতে শুনতে অনেক ভালো, আমার আম্মুর মতে আর কি, আম্মুর ভাষ্য মতে আমাকে ছবি দেখাইলো, আমিও দেখলাম। পরে একদিন শুক্রবারে আমি আমার মালিককে ফোন করলাম যে মালিক এমন এমন ঘটনা, তো মেয়ে দেখতে যাবো। তো আমার মালিক বলতেছে ঠিক আছে তুই যা, আমি তো একটু ব্যস্ত। ওই সময় মালিক একটু ব্যস্ত ছিল, ওনার আবার মেয়ে আছে, ওনার মেয়ের বিয়ে নিয়ে উনি একটু ব্যস্ত। তো আমাকে বলে তুই যা, কী হয় না আমাকে জানাইস। পরে আমি আমার আব্বু আম্মুকে নিয়ে মেয়ে দেখতে গেলাম এবং মেয়েও দেখার পর এক দেখায় মেয়ে আমার পছন্দ হয়ে গেছে। মেয়েও খুব সুন্দরী টুন্দরী সবই। অ্যান্ড হওয়ার পরে আমার আম্মা বলে তোর পছন্দ হয়েছে? আমি বলে পছন্দ হয়েছে। এই মেয়ের বাবা তখন বলে যে আপনার যদি পছন্দ হয়ে থাকে, আমার ছেলের সম্বন্ধে আমি যতটুকু জানছি, ছেলের ব্যবসা বাণিজ্য বা ছেলের সম্বন্ধে যা জানছি, আমার আর কোনো কিছু জানার অবকাশ নাই। আমি চাই আপনারা যদি বিয়ে করাই লাগে তাহলে আমার মেয়েকে আপনারা আজকেই বিয়ে করে ফেলেন, এজেসারা করে ফেলেন। তো আমরা কিন্তু বিয়ের প্রস্তুতি নিয়ে যাই না যে আমরা বিয়ের প্রস্তুতি নিয়ে গেছি বিয়ে হবে, এরকম না, আমরা এমনি নর্মালি গেছি। কিন্তু মেয়ের বাবা যখন এটা বললো এবং মেয়েও দেখার পর আমার এত পছন্দ হইলো, তাইলে ভাই আমি আর পিছপা হবো না। আমি তখন আব্বা আমারে বলতেছি যে ঠিক আছে, মেয়েও যেহেতু আমার পছন্দ হয়েছে, মেয়ের পারিবারিক অবস্থা যেহেতু ভালো, মেয়ের আব্বাও যেহেতু রাজি, তাহলে মা ঠিক আছে, আমি পাগড়ি একটা নিয়ে আসি কাউরে দিয়া, তোমরা তাহলে বিয়ের কাজ শুরু করো। আম্মুর এভাবে বলার পরে আম্মু তো তখন খুশি, আব্বুও খুশি। যাই হোক, আমার ওই ছোটো বোনটা আবার সাথে গেছিলো, সেও খুশি, ছোটো বোন জামাই ছিল। তো সবাই মিলে তখন পাগড়ি টাগড়ি রেডি করে পাঞ্জাবি নিয়ে আসে, ওই আমাদের ঘরেই থাকে। তো পাগড়ি পাঞ্জাবি নিয়ে আসে, ওইখানে আমার এই মেয়ের সাথে এজেসারা হয়ে যায়। তো এজেসারা হইলে পরে আমি তখন বলি শোনেন, আমি তো আজকে বউ নিতে পারবো না, কারণ আমি আজকে বউ নিয়ে গেলে আমার একটা সমস্যা আছে। তা আমি আজকে বউ নিব না, আমি কালকে বউ নিয়ে যাবো। কালকে আমার এলাকা থেকে লোকজন নিয়ে আসবে, আমি বর্ষে যে বউ নিয়ে যাবো, আজকে জাস্ট বিয়েটা হয়ে যাক। পরের দিন মেয়েটার সাথে আমার বিয়েটা হয়ে গেল, বিয়ের সাথে কাজ কমপ্লিট হলো। দেন ওইখান থেকে আমি তখন রাত্রে বাড়িতে আসি। এখন তার পরের দিনে বিয়ে, সুতরাং একদিনের ভিতরে বিয়ের আঞ্জাম। পরে সবাইকে ফোন টোন করি, এলাকাতে যত লোক আছে যাদেরকে চিনি পরিচিত সবাই বলে, আমার মালিককেও বলে, মালিকের বউ, মালিকের মেয়ে, মালিকের ছেলে সবাই তখন আসে। আবার আমি মালিকের মাও তখন বেঁচে ছিল, উনি অনেক বয়স হয়ে গেছে, বাট উনি আমার বিয়েতে আসে। উনি আমার বিয়েতে প্রচুর গয়নাগাটি দেয়, মানে অনেক গয়নাগাটি দেয় আমার বউয়ের জন্য, অনেক গয়নাগাটি দেয় উনি। তারপরে আমি বিয়েতে যাই এবং গেলে আলহামদুলিল্লাহ সুস্থ সবলভাবে আমাদের বিয়ে সম্পূর্ণ হইলে বউ নিয়ে আমরা তখন বাড়ি ফিরি। যাই হোক, বউ নিয়ে বাড়ি ফেরার পরে আমার বাসর হবে, মোটামুটি সব কিছু ঠিকঠাক হলো। আমি তখন বাসর ঘরে ঢুকলাম। ঢুকার পরে একটা ব্যাপার আমি খুব খেয়াল করে দেখতেছি যে বাসর ঘরে ঢুকার পরে আমার বউ, মানে হয় না একটা যে নতুন বউ স্বামীর সামনে বর যখন ঘরে আসে তখন বউটা এভাবে পর্দা পরিচিতা করে থাকে, বা ঢুকলে হচ্ছে পা ধরে সালাম করে, ওরকম কোনো কিছু তার মাঝে দেখলাম না। সে জাস্ট মানে কাপড়টা একটু করে সে যা শুয়ে আছে, আরেকদিকে ফিরে শুয়ে আছে। তো আমি প্রথমত মনে করলাম মনে হয় ও খুব টায়ার্ড, তো মানে গতকালকে বিয়ে হয়েছে, আজকে আবার বিয়ের অনুষ্ঠান, সব কিছু মিলিয়ে মনে হয় সে একটু টায়ার্ড, এই জন্য মনে শুয়ে আছে। তো তার নাম ছিল হচ্ছে ফারজানা। আমি তখন বললাম ফারজানা তুমি উঠবা, ফ্রেশ হবা, হাত মুখ ধোবা, এটা বলতেছি। আমি তখন একটা বিল্ডিং বানাই আমার নিজের টাকায়, ওই বিল্ডিংয়ের ভিতরে আমার বাসর ঘর হয়। তো আমাকে বলতেছে যে না আপনি যান, আপনি ফ্রেশ হন, আমাকে এটা বলে। তো আমি ফ্রেশ হয়ে আসছি, এসে আমি বসে আছি, কিন্তু ও এইভাবে আরেকদিকে মুখ দিয়ে শুয়ে আছে। প্রথমে ভাবলাম যে মনে হয় টায়ার্ড, পরে খেয়াল করে দেখলাম যে ও ঘুমাচ্ছে না, মানে চোখ খোলা আছে, বোঝা যাচ্ছে। পরে আমি ভাবলাম যে মনে হয় মানে লজ্জা পাচ্ছে, গ্রামের মেয়ে তো, হঠাৎ করে বিয়ে হয়ে গেছে, বা আমি ওর থেকে বয়স অনেক বড়, এই জন্য মনে হয় লজ্জা পাইছে, এটা আমার কাছে মনে হয়। তো লজ্জা পাইছে এটা ভাইবে আমি তখন বললাম তুমি কি লজ্জা পাইতেছো, এটা বলে আমি যখন ওর গায়ে হাত দিই, হাত দিলে পরে তখন ঝাড়া মেরে আমার হাতটাকে ফেলে দেয়, মানে এমনভাবে ঝাড়া মারে আমাকে বলে আমার গায়ে ধরবি না ডিরেক্টলি। এটা বলার পর আমি তো তখন অবাক হয়ে যাই, কি বলে গায়ে ধরবো না। আমি তখন বললাম তুমি কী হয়েছে, তোমার কি জিনে ধরছে, তুমি এইসব কী কথা বলতেছো, আমি তোমার গায়ে ধরবো না, মানে আমি তোমার হাজব্যান্ড না। ও আমাকে বলে তুই আমার হাফ প্যান্ট, তুই আমার হাজব্যান্ড না।
আমি তখন বললাম মানে তুমি তুই করে কেন কথা বলতেছো, এটা কেমন কথা শোনায়? আমি তোমার স্বামী, তুমি আমাকে কোথায় সম্মান দিবা, বাসর ঘরে ঢুকলে পা ধরে সালাম করবা। ও আমাকে বলে এর আগে কয়টা বাসর করছিলি, কেমনে জানোস যে পা ধরে সালাম করা? তোর আজকে একটা কথা বলে মনে রাখবি, কোনোদিন বউ যদি আরেক দিকে ফিরে কথাগুলো বলতেছে, আমার দিকে ফিরে না, কোনো সময় বউ যদি অনুমতি না দেয়, বউর অনুমতি ছাড়া বউর সাথে যদি কোনো সম্পর্ক করতে যাস তাহলে তাকে এটা দর্শন করা হয়। আমি আশা করি তুই কোনো দর্শক না। আমাকে এরকম করে বলে। ভাই কথাগুলো শোনার পরে আমি তখন মানে একেবারে মানে ঠপকেছে যে ওইগুলো কী বলে। আমি তখন বাসার ঘর থেকে বেরোয়ার পর অনেকেই বলে কী রে কী হয়েছে, বেরোইলি কেন? এখন মানুষের কাছে বা কী বলবে, একটা লজ্জার ব্যাপার না? আমি তো মোটামুটি পরিচিত একটা মানুষ, এখন কে কী বলবে, যার জন্য আমি আবারও বাসার ঘরে ঢুকলাম। ঢুকে দেখলাম যে ওর মন মানসিকতা অতিরিক্ত খারাপ, মানে খুবই খারাপ। আমার দিকে ফিরে তাকায়ও না, আমার সাথে কথাও বলে না, খুব খারাপ একটা মোড মেশা নিয়ে আছে। পরে আমি চিন্তা করলাম এখন যদি আমি কথাবার্তা বলি, মানে ছোটো মেয়ে তো আবার কি করে না করে। আমি তখন চুপচাপ হয়ে শুয়ে গেলাম। আমিও ক্লান্ত ছিলাম, যেহেতু আগের দিন বিয়ের আঞ্জাম করছিলাম, সব কিছু মিলে ক্লান্ততার কারণে ভাই আমার ঘুম চলে আসে, আমি ঘুমিয়ে যাই। এখন ঘুম থেকে উঠি সকালবেলা, ওইটা আমি তখন ফজরের নামাজটা পড়ে আমার আম্মু কিন্তু ব্যাপারটা খেয়াল করছে যে আমি ফজরের নামাজ পড়ছি। ফজরের নামাজ পড়ে দেন ও তখন ঘুম থেকে উঠলো, ওঠার পরে নাস্তা দিলে আজকে ওদের বাড়ি থেকে মানুষ আসবে, তোদের বাড়ি থেকে মেহমান অতিথি আসলো, সবাই আসার পরে ওরে তখন নিয়ে গেছে সাথে করে। ওরে নিয়ে গেছে, আমাকেও নিতে চাইছিল, বাট আমি বললাম আমি যাবো না, আমি পরের দিন যাবো, এই কথা বললাম। কিন্তু পরের দিন আমি আর গেলাম না, কারণ আমি কার বাসায় যাব? ও তো আমার সাথে এরকম ব্যবহার করছে। আমি যাই না, মেয়ের বাবা ফোন করে, বাবা তুমি আসতেছো না কেন শাহিন? আমি বললাম যাবো, আমি তো একটু ব্যস্ত, দোকানের মধ্যে আছি, আপনি একটু করেন, সমস্যা না, আমি আসবো। পরে যেদিন আমার যাওয়ার কথা ওই দিন বিকেলবেলা মানে যেটাকে বলে ফিরানি, যেটাকে বলে আর কি, মানে ছেলের পক্ষ থেকে যখন যায় মেয়েকে নিয়ে আসার জন্য, পরে আমার দোকানে আমার মালিক ওই দিন বিকেলবেলা আসে, মানে মালিক বলতে আমার শ্বশুর আর কি। এসে আমাকে বলতেছে শাহিন আজকে তো আপনার আমার বাড়িতে যাওয়ার কথা ছিল, আপনি গেলেন না যে? আমি তখন বললাম না আব্বু, ব্যবসা বাণিজ্য জন্য একটু ব্যস্ত তো, এই জন্য। পরে উনি আমাকে বলে আচ্ছা আমি আপনার সাথে একটু কথা বলবো, আপনি এখান থেকে উঠে একটু গোডাউনের দিকে চলেন। পরে ক্যাশ থেকে উঠলাম, ওঠার পর ওনার সাথে আমি গোডাউনে ঢুকলাম। গোডাউনে ঢোকার পরে উনি আর আমি দুটো চেয়ারে বসলাম। বসার পরে উনি ওর দিকে তাকিয়ে বলতেছে শাহিন আপনি কি কোনো ব্যাপারে আপসেট, মানে আপনি কি কোনো ব্যাপারে মনোমালিন্যতা আছে, আমার উপরে কোনো ক্ষোভ রাগ অভিমান? আমি তখন অনেকে বললাম যে না, ক্ষোভ রাগ অভিমান কিছু নেই, কিন্তু আপনাকে আমার একটা প্রশ্ন করার আছে, একটা প্রশ্ন করতে চাই। উনি আমাকে বলে হ্যাঁ করেন। আমি বললাম মানে আপনি কি আপনার মেয়ের মতে তাকে বিয়ে দিয়েছিলেন নাকি জোর করে বিয়ে দিয়েছেন? এটা বলার পরে উনি তখনই আমার দিকে তাকে মানে একটু বিস্মিত হয়ে যায় আর কি, অবাক হয়ে যায় প্রশ্নটা শোনার পরে। উনি তখন বুঝে যায় যে আমি ওনাকে কী বলতে চাচ্ছিলাম। উনি তখন বলে বাবা দেখেন ছোটো মেয়ে তো, এখন এই ছোটো মেয়ে এদের এই আবেগী বয়স, টেনেটসের বয়স, এই বয়সে কত ভুলটুল করে। মেয়ে মানুষ তো, ছোটো মেয়ে, এই জন্য হয়তো ও রাজ্যে ছিল না, ওই বয়সে বিয়ে করতে চায় নাই, তা আমি ওকে জোর করে বিয়ে দিয়েছি, এটা সত্য কথা। তা আমি তখন বললাম যে জোর করে বিয়ে দিয়েছেন, বিয়ে বসতে চায় নাই, এটা এক কথা। আরেক কথা হচ্ছে যে সে অন্য কাউকে ভালোবাসে, তার কাছে বিয়ে না দিয়ে আমার কাছে বিয়ে দিয়েছেন। উনি বলে না 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 আস্তাগফিরুল্লাহ, তুমি আমার পরিবার নিয়ে ধরনের কী কথা বলছো? না, আমার পরিবার এরকমই না, আমার মেয়ের সম্বন্ধে তুমি এই ধরনের কথা বলতেই পারো না। আমার মেয়ে যথেষ্ট পরিমাণের ভালো মেয়ে, আমাদের পুরো এলাকার মানুষ জানে আমার মেয়ের মতো মেয়ে হয় না, ও যথেষ্ট লক্ষ্মী নম্র ভদ্র একটা মেয়ে। না না এটা তোমার ধারণা ভুল। আমি তখন বললাম ঠিক আছে আব্বা, আমার ধারণা যদি ভুল হয়ে থাকে তো ভুলই, আমি স্বীকার করলাম, কিন্তু আপনি এমন কোনো কিছু করবেন না যেটার কারণে আমি সমাজে মুখ দেখাতে পারবো না। উনি আমাকে বলে না 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 বাবা তুমি এটা কী বলতেছো, আমি কালকে ওরা পাঠাই দিব। এই কথা বলে উনি খুব তড়িঘড়ি করে আমার সামনে থেকে উঠে চলে যায়। উনি চলে যাওয়ার পরে আমি আর ওনাকে কোনো কিছু বলিনি, উনি চলে গেছে। আমি তখন বসে আছি যে ঠিক আছে দেখা যাক কী হয়, উনি কী করে। পরিশেষে উনি যখন করলো কি, এর পরের দিন ওনার মেয়েকে উনি ফিরতে আমাদের বাড়িতে দিয়ে গেল। তো ওই দিন রাতে আমি তখন 10:30টার দিকে গেছি বাড়িতে, যাওয়ার পরে মানে গ্রামে গেছি, যাওয়ার পরে আমি তখন ঘরে ঢুকলাম। ঢোকার পরে রুমে ঢোকার পরে ও তখন মানে খুবই চঞ্চলে, মানে জিন্স প্যান্ট আর টি শার্ট পরে আছে, মানে খুবই চঞ্চলে ভাব, যেন আমাকে মারবে, মানে একটা মানুষকে মারার জন্য যে একটা প্রস্তুতি না, মার্শাল রেডি করতেছে এরকম। তাই আমি ভিতরে ঢুকে বললাম যে ফারজানা তোমার কি কোনো ব্যাপারে তুই কি আমার উপরে রাগ নাকি, মানে বুঝলাম না। ও আমাকে বলতেছে যে আপনাকে অনুরোধ করি, মানে আমি আপনাকে খুবভাবে অনুরোধ করি আপনি এমন কিছু করার চেষ্টা করবেন না যেটা করলে আমি বাধ্য হই আপনার সাথে খারাপ হওয়ার জন্য। আমি আপনার সাথে খারাপ হতে চাই না, কিন্তু আপনি আমাকে খারাপ করতে বাধ্য করবেন না, দয়া করে প্লিজ, অনুরোধ। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তোমারে খারাপও করবো না এবং তোমারে খারাপ করা আমার কোনো দরকারও নাই, কিন্তু তোমাকে জাস্ট আমি একটা অনুরোধ করি, তুমি আমার সামনে ঘরের মধ্যে যা করার করো, কিন্তু তুমি কখনো এই ব্যাপারগুলো বাইরের মানুষের সামনে করো না, কারণ আমাদের এই সমাজে আমার একটা মান সম্মান আছে, আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়িক, মানুষ আমাকে খারাপ কথা বলবে। ও আমাকে বলে না 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 আমি বাইরে কেন বলবো, আপনি যদি আমার ভিতরে আমার কথা শুনেন তাহলে বাইরে আমি আপনার কথা শুনবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে ওকে, আমি তোমার ভিতরের কথা শুনে আমার কী করতে হবে? ও বলে আমার অনুমতি ছাড়া আমার গায়ে হাত দিতে পারবেন না। আমি তখন বললাম ঠিক আছে দিব না।
তোমার অনুমতি ছাড়া তোমার গায়ে হাত দিব না। এইভাবে একদিন 2 দিন না, টানা 15টা দিন কেটে যায়। ও ওদের বাড়িতে যায়, আবার আমাদের বাড়িতে আসে একইভাবে, কিন্তু আমি ওদের বাড়িতে আর যাই না। ওদের বাড়িতে ওই যে বিয়ে হয়েছে, বিয়ের দিন আমি গেছিলাম, এরপরে আমি আর একবারও যাই না, আমি আর যাবোই না। আমার কথা হচ্ছে এটা, আমি তো বুঝছি এখানে কিছু একটা। 15টা দিন পার হয়ে যাওয়ার পরে ঘরে পাশে বউ শুয়ে আছে, তার গায়ে ধরতে পারি না, তার সাথে ঠিকমতো 2টা কথা বলতে পারি না। এর চেয়েও বড় কষ্ট তো একটা স্বামীর জন্য আর কিছু হতে পারে না, একটা পুরুষ মানুষের জন্য। একদিন খুবই মন খারাপ করে আমি তারে বললাম যে ফারজানা, তুমি আমার বিয়েটা কেন করছিলা? 15 দিন পরে ও আমাকে বলতেছে, বিয়ে তো আমি করি নাই, আমার পরিবার বিয়ে দিছে। তাই আমি বললাম, তুমি কি কবুল বলো নাই? কাবিন পেপারে সিগনেচার করে নাই? ও বলে, হ্যাঁ করছি, কাবিন পেপারে সিগনেচারও করছি, কবুলও করছি, কিন্তু আমি বাধ্য হয়েছি এগুলো করতে। আমি তখন বললাম, কেন? আমাকে কি তোমার পছন্দ হয় নাই? ও বলে, পছন্দ অপছন্দ তো পরে, একটা মানুষকে দেখলেই না পছন্দ অপছন্দের কথা আসে, আমি কি আপনাকে দেখছি? আমি তখন বললাম, তো আজকে 15 দিন আমার সংসার করতেছে, আমাকে দেখো নাই? আমাকে বলে, না আমি কোনোদিনও আপনাকে ওভাবে দেখি নাই, আপনি কেমন দেখতে ওটা আমার জানারও প্রয়োজন নেই, বাড়তি কথা বলবে না, ঘুমায় যান। এই কথা বলবো তখন ঘুমাই যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তো সেদিন আমার রাগটাও মনে একটু বেশি থাকে, মানে রাগ বেশি থাকে না, ধাক্কা দিই। এই 15 দিন পরে একটা ধাক্কা দিয়ে বলে, যদি ঘুমাইতে হয় তাহলে নিচে গিয়ে ঘুমা, আমার পাশে ঘুমাইলে আমি তোর গায়ে ধরবো। একটু আমি ওদের একটু মানে রোড বাসা করি, তুই করি। ও আমাকে বলে, আপনি আমার সাথে এইভাবে কথা বলতেছেন? আমি বললাম, বাহ দেখছো, আমি যখন তোমারে আর তুমি বলতাম তখন তুমি আমারে তুই বলতে, এখন আমি যখন তোমাকে তুই বলতেছি, এখন তুমি আমাকে কি সুন্দর করে আপনি বলতেছো। আসলে যারাই ইশারা ইঙ্গিতে হয় না, তারা মায়ের কিল আর ঘুষি দিয়ে ঠিক করতে হয়। আমাকে তখন বলতেছে, তার মানে কি আপনি আমার নামে আমারে মারবেন? আমি কালকে গিয়ে আপনার নামে মামলা দিব, কালকে গিয়ে আপনার নামে মামলা দিব। মামলার কথাটা শোনার পরে আমার ভিতরটা কেমন জানি কেঁপে ওঠে, কারণ এই মামলা মোকদ্দমাগুলোকে আমি ভয় পাই। আমাদের পাশের এক ব্যবসায়িক মানুষ, উনি ওনার বউয়ের মামলায় একেবারে নিঃশেষ হয়ে গেছে, একেবারে নিঃশেষ, কিচ্ছু নাই, শুধু বউয়ের মামলায়। এখন মামলার কথা যখন আসছে, আমি তখন ভয় পেয়ে বলতেছি যে, তুমি এরকম কেন বলতেছো? মামলা কেন করবা? মানে মামলা করার মতো কি হয়েছে, এমনটা কেন করতেছো? আমাকে তখন বলতেছে, আচ্ছা আমি আপনাকে একটা কথা স্ট্রেট জানাই দিই, আপনি আমাকে বিয়ে করছেন ভালো কথা, কিন্তু আপনি আমার কাছ থেকে কখনো স্বামীর অধিকার তখন পাবেন না, এটার জন্য আপনার বৃথা চেষ্টা করে কোনো লাভ নাই। আমি তখন বললাম, কেন? ও তখন ডিরেক্টলি আমাকে বলতেছে, আমি অন্য একজনকে ভালোবাসি এবং আমার জীবন থাকতে আমার ওই ভালোবাসার মানুষটা ছাড়া আমার গায়ে অন্য কেউ হাত দিতে পারবে না। আপনাকে এটাও বলে দিই, আপনার সাথে বিয়ে হবার পরে 4 থেকে 5 বার ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে। আমার যতটুকু মানে যৌবিক চাহিদা আছে সব কিছু ওই মিটাবে, আপনি কখনো আমার গায়ে হাত দিতে পারবেন না। ওর কথাগুলো শোনার পরে তখন আমার চোখের পানিগুলো টলমল করতেছে। আমি তখন তারা আর কিছু বললাম না। আমি বললাম যে, এটা কি তুমি ঠিক করতেছো? আমাকে বলো, আমি যেটা করতেছি আমি অবশ্যই ঠিক করতেছি। আমার বাবা মা আমার জীবন নষ্ট করছে, আপনাকে আমি কোনো ব্যাপারে দোষারোপ করি না, আপনার কোনো দোষ নাই, আপনি নিষ্পাপ একটা ছেলে, তো যেমন আছেন তেমন থাকেন, দয়া করে আমার সাথে কোনো ব্যাপারে জড়াইতে আসেন না। আমার সাথে যদি জড়াইতে আসেন তাহলে এর পরিণতি এক বিন্দু পরিমাণে ভালো হবে না, আপনি জাস্ট সাবধান থাকেন। মানে সে একরকম আমাকে আলটিমেটার দিয়ে দেয়, একটা সতর্ক রকম আলটিমেটার দিয়ে দেয়। তা আমি আর কিছুই বলি না, যেহেতু এত রকমই ধমকাধমকি করে, এত কথাই বলে, আমি আর তার সাথে আর কোনো রকমের কোনো ব্যাপার নিয়ে আর কোনো কথা বলি না। আমি তখন একেবারে শান্ত হয়ে গেছি। হয়ে যাওয়ার পর আমি তখন নিজের মতো করে চলতেছি। এই ব্যাপারগুলো যে আমি পরিবারে কাউকে জানাবো সেটাও লজ্জা পাচ্ছি, পরিবারে কাউকে জানাইতে পারতেছি না। ওর মতো করে ওদের বাড়িতে যাচ্ছে, যে ছেলের সাথে সম্পর্ক তার সাথে দেখা করতেছে, তার কাছ থেকে গিফট আনতেছে, এটা ব্যবহার করতেছে, মানে নিজের মতো করে। ও যখন রুমে আসে তখন একটা মেয়ে থাকে এবং রুম থেকে বেরোয়ার পর ও আরেকটা মেয়ে হয়ে যায়। মানে রুমের ভিতরে একরকম, রুমের বাইরে গেলে ও আমাকে লোকমা ধরে ভাত খাওয়াই দেয়। কেউ বিশ্বাস করবে কিনা জানি না, আমরা যখন ডাইনিং টেবিলে খেতে বসি, আমার আব্বু আম্মুর সামনে পর্যন্ত ও আমার মুখে এরকম খাবার দিয়ে দেয়, মানে আমার মুখে খাবার তুলে দেয়, এত পরিমাণের আমাকে ভালোবাসা দেখায়। কিন্তু ঘরের ভিতরে ঢোকা মাত্রই ও একদম পাথরের মতো শক্ত হয়ে যায়, আমি ওর আশেপাশেও যেতে পারি না। তো সহ্য করে যাচ্ছি, আসলে মানে নিজেও একটু বোকামিয়ে করতেছি মনে হয়, তো তারপরেও কিছু বলি না, এমন করে চলতেছে। এভাবে চলতে চলতে পরে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে। দূরও এরকম করে বউ যখন আমার সাথে এরকমই করে, তখন এরকম করে চলতে থাকে। আমি তখন দোকান থেকে খুব একটা বাড়িতে যাই না, মাঝে মাঝে যাই, মাঝে মাঝে যাই না, বেশিরভাগ সময় দোকানের বাইরে থাকি, দোকানে যাই না, মানে সরি বাড়িতে যাই না, বেশিরভাগ সময় দোকানে থাকি, দোকান থেকে বের হই না। এভাবে অনেকগুলো দিন কেটে গেল। পরে আমি ঢাকা থেকে মাল আনতে আনতে বিভিন্ন মানুষের সাথে ঢাকা শহর আমার পরিচয়, অনেক ভালো সম্পর্ক। সেখানে একজন মহিলা আছে যার নাম হচ্ছে চাঁদনি। মহিলা বলতে একটা মেয়ে আর কি, মানে একটু স্বাস্থ্য ভালো, দেখতে মহিলার মতো মনে হয়, কিন্তু ও মেয়ে। তো ও আবার মানে এই ধরনের মালগুলো সেলাই করতো আর কি, ওর পার্সোনালি ওর কাছ থেকে মাল খেতাম, নাম চাঁদনি। তো একদিন মাল কিনতেছি, একটা ড্রেস আমার খুব পছন্দ হয়েছে, মানে ড্রেসটা ওই বানাইছে আর কি, খুবই সুন্দর। তো আমি তখন বললাম যে, চাঁদনি এই ড্রেসটা কত? আমাকে বললো যে এটার দাম 21,000 টাকা। ওই সময় 21,000 টাকা কিন্তু অনেক টাকা, বর্তমান সময়ে 50-60 টাকার মতো। আমি তখন বললাম যে, এত দামি একটা ড্রেস আমার এলাকায় নিলে তো এটা কেউ মানে পরবে না, এটা আমার এলাকায় বিক্রি হবে না। তো আমি যদি একটা প্রিয় মানুষ থাকতো, আমি আমার প্রিয় মানুষটার এই ড্রেসটা গিফট করতাম। ওকে বলতেছে,
ও আমাকে বলে কি বলেন, আপনার কোনো প্রিয় মানুষ নাই? আমি পরে বললো, ও আমাকে নিজেই বলতেছে আপনারা বিয়ে করছেন, মানে ও কিন্তু জানে যে আমি বিয়ে করছি, ওর কাছ থেকে অনেক বছর ধরে মাল নেই, ও আমাকে চিনে। পরে আমি বললাম যে হ্যাঁ বিয়ে করছে ঠিক আছে, কিন্তু বিয়ে করার পরে বউ তো পাই নাই, পাইছি একটা কাল নাগিনি। পরে আমাকে বলে বিয়ের পর সব পুরুষরা এই কথা বলে, প্রেম করার সময় ভালো, বিয়ে করলে বউ খারাপ হয়ে যায়। আমি তখন বললাম যে না খারাপ না, তোমার ফোন নাম্বারটা একটু দিবা, এইটা বলি। তো এই পর্যন্ত কিন্তু তার ফোন নাম্বার আমার কাছে ছিল না। ওই যে আমার যে দোকান থেকে মাল কিনতাম তাদের সাথে তার যোগাযোগ হতো, তারাই মালটা এনে দিত, ওই সাথে কন্ট্রাক্ট আমি দিন তার ফোন নাম্বারটা নিই। ফোন নাম্বারটা আমাকে দেওয়ার পরে আমি তখন কী করি, তোমার ঠিকানাটাও আমাকে দাও, ঠিকানাটাও লিখি। লেখার পরে ওই মালটা আমি তখন এখান থেকে নিয়ে আসার পরে দোকানে আসি, আইসা পরের দিন তারা ফোন করি সকালবেলা, ফোন করে বলতেছি যে চাঁদনি আমি তোমার ঠিকানায় একটা মাল পাঠাইছি, মালটা তোমার ঠিকানায় যাবে, এই তুমি মালটা রিসিভ করো। এটা মানে আমি রাজশাহীতে আসার পরে কুরিয়ার করি ওই 21,000 টাকা দামের ড্রেসটা। ও যখন ড্রেসটা রিসিভ করে আমাকে বলে আপনি এটা আমার জন্য কেন পাঠাইছেন? ওই সময় কিন্তু আবার এত ইন্টারনেট, ফেসবুক, ইমো এগুলো ছিল না, ওই বাটনওয়ালা ফোন দিয়ে মানুষ কথাবার্তা বলতো। আমাকে বলে এটা কেন পাঠাইছেন? আমি বললাম যে আসলে পাঠাইছি এই জন্য যে আমার ড্রেসটা ভালো লাগছে, এবং আমার তো প্রিয় মানুষ নেই, আর তুমি তো আমার প্রিয় মানুষ, আমার মনে হলো ড্রেসটা বলে তোমার অনেক সুন্দর লাগবে। তো তখন আমার বলে তাইলে আমি ড্রেসটা বলবো আপনি দেখবেন না? তাহলে আমি আসবো, বলো অমুক দিন আসেন আমরা ঘুরতে যাবো। ভাই বিয়ে করছি, বউ তো কোনোদিন আমাকে এই কথা বলে নাই, আমার বউ তো কোনোদিন আমার এই কথা বলে নাই যে চলো কোথাও ঘুরতে যাব। এই প্রথম যখন চাঁদনি আমাকে এটা বললো, পৃথিবীতে কোনো মেয়ে আর কি যে প্রথম আমাকে ঘুরতে যাওয়ার কথা বললো, তখন মনটা আনন্দে ভরে গেল। আমি তখন এই দোকানপাটের এই যানজট, অবকাশ, এত টেনশন, ডিপ্রেশন সব কিছু থেকে বের হয়ে আমি ওর সাথে ঘুরতে যাই। এবং ঘুরতে গেলে সর্বপ্রথম ও আমাকে নিয়ে কক্সবাজার চলে যায়। ঢাকা থেকে আমরা কক্সবাজার যাই। আমি কোথায় যাইতেছি, কী করতেছি, কই থাকতেছি, এগুলো আমার আব্বা আম্মা যদিও টুকিটাকি একটু খোঁজ খবর নিত, বাট আমার বউ কখনো আমাকে জিজ্ঞেস করতো না যে আমি কোথায় আছি, কার সাথে আছি, কী করতেছি। আমার বউ এগুলোর প্রতি কোনো রকমের ইন্টারেস্ট ছিল না, ও কখনো আমাকে এগুলো জিজ্ঞেস করতো না। পরে কক্সবাজার চলে যায় চাঁদনির সাথে। কক্সবাজার গেলে পরে চাঁদনির সাথে আমি কক্সবাজারে 4 দিন ধরে থাকি, এবং 4 দিন আমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়। স্বামী স্ত্রীর সম্পর্ক বলতে শারীরিক সম্পর্ক হয়। তারপর আমরা একসাথে কক্সবাজারে বিচে ঘুরি, অনেক মজা মাস্তি করি, ও আমাকে অনেক বুঝি, আমিও তাকে অনেক বুঝি। মানে আমাদের দুজনের মাঝে খুব মধুর একটা সম্পর্ক হয়ে যায়, মানে খুবই ডিপলি একটা সম্পর্ক হয়ে যায়। মানে দুজনকে অনেকভাবে বুঝি, অনেকভাবে একটা সম্পর্কের মাঝে জড়িত হয়ে যায়। জড়িত হওয়ার পরে এইভাবে তার সাথে আমার এই 4 দিন পরে কক্সবাজার থেকে আসার পরেই হঠাৎ করে আমি তার ভিতরে কেমন জানি একটা দূরত্বিক ভাব দেখতেছে, মানে আমার কাছ থেকে কেমন জানি একটু দূরে থাকতেছে। মানে আগে যেরকম ক্লোজ থাকতো বা আমাকে খুব মিশতো, আমার সাথে অনেক জড়াতো বা অনেক রকমের সম্পর্ক আমার সাথে করতো, বাট এখন দেখি ওই কক্সবাজার থেকে ফিরে আসার পরে ও একটা নিরাপদ দূরত্ব বজায় রাখতেছে। ফোন দিলে রিসিভ করে না, আমার সাথে দেখা করে না, বা খুব বেশি ক্লোজ হয়ে আমার সাথে কথা বলে না। আগে যেরকম ক্লোজিং ছিল এরকম না। একে তো বাসায় গেলে বউ আমার সাথে এরকম করে, শান্তির যতটুকু জায়গা, ভালো লাগা, ভালোবাসার যতটুকু জায়গা, অতটুকু চাঁদনি ছিল। আমি চাঁদনির কাছে গেলে পৃথিবীর সবচেয়ে বড় শান্তিটা পাইতাম, বাট সেখানেও চাঁদনি আমাকে ইগনোর করতেছে, অবহেলা করতেছে। তখন আমার কাছে সর্বদিকটাই কেমন জানি একটু অন্ধকার মনে হচ্ছিল আমার জীবনটা মনে হয় আর চলবে না, আমি যেন ভেঙে যাচ্ছিলাম। তখন আমি চাঁদনির প্রতি পুরোপুরিভাবে ডিপেন্ড হয়ে যাই, মানে আমি ওরে ছাড়া কিচ্ছু বুঝি না। আর ঘরে বউ মাত্র যেটা পড়ে আছে পারজানা, ও তো আমার আব্বা আম্মা দেখাশোনা করে, আব্বা আম্মার সাথে থাকে, এবং তার যখন যা প্রয়োজন ওর বয়ফ্রেন্ড আছে, ওর বয়ফ্রেন্ডেতে মাঝে মাঝে বয়ফ্রেন্ডের কাছে চলেও যায়। তো আমার আব্বা আম্মা কিন্তু আবার অতটা কেয়ার করে না, বা তারা ভাবে যে ও হয়তো আমার কাছে আসতেছে। মাঝে মাঝে এরকমও হয়, আমার আম্মা বলে সকালবেলা তো ফারজানা বাসা থেকে বেরোইছে, ওকে তোর কাছে গেছে? আমি বলি হ্যাঁ আমার কাছে গেছে, কিন্তু আমি তো জানি ও বয়ফ্রেন্ডের কাছে গেছে, ও কোথায় গেছে যাক। মানে আমি আর ওরে কোনো কিছুতে মানে বাধাও দিব না বা কিছু বলবো না। এবং কাবিন আমার এত টাকা হয়, কাবিনের টাকাটা কোনো বড় কথা না, কিন্তু আমি কাবিনের টাকা দিয়ে ওরে বিদেয় করবো না, ও যেমনি আছে এমনি থাক, আমার কাছে তো চাঁদনি আছেই। চাঁদনির উপরে ডিপেন্ড করে তখন আমি পরিপূর্ণভাবে এটা সরে গেলাম। এখন এই চাঁদনির সাথে এরকম করে চাঁদনি আমার কাছ থেকে একটু একটু করে দূরে সরতেছে, দেখা করে, কথা বলে, কিন্তু ওইরকম ফিলিংসটা আর পাই না। কোথাও ঘুরতে যেতে বললে ও আর ঘুরতে যায় না। তখন আমার কাছে মনে হলো মেবি আমি শারীরিকভাবে কিছুটা দুর্বল, এটা ভাবলাম। একদিন তাকে আমি ওপেনলি জিজ্ঞেস করলাম, ও আমাকে বলে যে না তুমি ঠিক আছো, সর্বদিক থেকে তোমার আমার ভালো লাগছে। তাহলে কেন তুমি আমার সাথে এরকমটা করতেছো, আমার কাছ থেকে দূরে থাকতেছো, আমার কাছে আসতে যাচ্ছ না? ও আমাকে বলে আমার এগুলো ভালো লাগে না, তুমি প্লিজ কিছু মনে করো না। এরকম করে আমার সাথে অনেক দিন ধরে কথাবার্তা বলতেছে। বলতে ও তখন আর মাল দেওয়ার জন্য আসতো না। একদিন প্রায় এই ঘটনার 4 থেকে 5 মাস পরে একদিন আমি দোকানে বসে আছি, মানে ঢাকার ওই দোকানে যেখান থেকে মাল কিনবো, এখানে বসে আছি। বসে থাকা অবস্থায় খুবই সুন্দর একটা মেয়ে, একেবারে হেংলা পাতলা, বয়স অত বেশি না, মোটামুটি কম বয়সী, আমার মনে হয় SSC-ও নিচে হবে, এরকম একটা বয়স্ক একটা মেয়ে আসছে। আয়সা বলতেছে যে চাচু আম্মু বলছে টাকা দিতে, এটা বলে। তো বললে মেয়েটারে উনি অনেক টাকা ক্যাশ থেকে দিয়ে দেয়, ক্যাশ থেকে দেন। মেয়েটা অনেক সুন্দর ছিল। পরে আমি দোকানদার যে ছিল তারা জিজ্ঞেস করলাম যে এটা কে, এত টাকা দিয়ে দিলেন? আম্মু টাকা দিতে বলছে এই মেয়েকে। পরে বলে চিনেন না, আপনার গার্লফ্রেন্ডের এই মেয়ে।
যখন বললো আমার গার্লফ্রেন্ডের মেয়ে, আমি তখন অবাক হয়ে গেলাম যে আমার গার্লফ্রেন্ডের মেয়ে মানে, আমার গার্লফ্রেন্ডের মেয়ে মানে কি বললেন? ওরা অনেকেই জানে যে আমি চাঁদনির সাথে ঘোরাফেরা করি বা কথাবার্তা বলি। পরে বলে এটা চাঁদনির মেয়ে। আমি কি বলেন চাঁদনির মেয়ে? এটা চাঁদনির মেয়ে? বলে হ্যাঁ। তো চাঁদনির বিয়ে হয়েছে? ওরা সবাই তখন হাসতেছে আর বলতেছে আরে ভাই আপনি তো পুরো পাগল, বিয়ে হয়েছে, সংসার করতেছেন, বউ মেয়ে আছে, আপনি এখন বলতেছেন ওর কি বিয়ে হয়েছে? বা এটা শোনার পরে আমার মানে আমি আর তখন আর দুনিয়াতে নাই আর কি। মানে আমার তখন পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যাচ্ছিল, মানে পুরো পৃথিবীটা অন্ধকার দেখতেছিলাম। যেটা কেমন কথা, আমি তোর কাছ থেকে এটা আশা করিনি, ও আমার সাথে এটা করবে তো আমি স্বপ্নও চিন্তা করতে পারি নাই। মানে তখন এত পরিমাণের কষ্ট হয়েছে আমি আসলে আর বলে বোঝাতে পারবো না আর কি। মানে কান্না শুরু করে দিলাম, জি আল্লাহ এটা কী হইলো? এত বড় মেয়ে, মানে ওর মেয়ে এত বড়, এটা আমি স্বপ্নও চিন্তা করতে পারি না। আমি বিশ্বাসই হয় না। আমি সাপ গলায় দিয়ে বলতে পারবো যে মার মেয়েকে যদি কোথাও দাঁড়া করানো হয় কেউ বলবে না যে মার মেয়ে, এবং এটা বলবে যে যে মেয়েটা আসছে এটা বড় বোন, হয়তো ওর মা ছোটো বোন, ও একদম ছোট, মানে একেবারেই ছোট। মানে দেখলে মনে হয় না যে ওর বিয়ে তো দূরের কথা, ওর মানে ওর যে বিয়ের বয়স হয়েছে এটাই কেউ বলবে না। মানে চাঁদনির কথা বলতেছি আর কি, মানে ওই মেয়ের মায়ের কথা বলতেছে। যাই হোক আমি সেদিন চলে গেলাম, চলে গিয়ে আমি তারে আর কল টল করি না, কারণ কল করবো না তো আমার সাথে বেইমানি করছে, আমি আর কল কী করবো। আমি তখন একটু নেশা টেশা করতে শুরু করি, মানে যেহেতু একাকিত্ব সময় কাটে না, এলাকার ছেলেপেলেদের সাথে মিশে একটু নেশার জগতে ঢুকে যায়, নেশা টেশা করি। এই মুহূর্তে কিছুদিন পরে 2-3 দিন পরে চাঁদনি তখন আমাকে খালি কল করে, আমি ওর কল ধরি না। এবারও সরাসরি আমার এখানে চলে আসো, কিন্তু আমার দোকান চিনতো, আমাদের ওই থানা শহরে, তখন আমার দোকানে আসে রাত্রে, মানে 8টার আগে আসে। আসার পর সাথে আমার দেখা হয়। তো আমি তখন বললাম এত রাতে তুমি, বলে তোমার বউ দেখতে যাও, তোমার বউ তোমার সাথে কেন এরকম করে, তোমার বউর সাথে কথা বলবো। আমি বললাম এক বেইমান আরেক বেইমানকে জিজ্ঞেস করবে, এটা তো কেমন দেখায় না? আমার বউর চেয়ে তো তুমি আরও খারাপ। ও আমাকে বলে আমি জানি তুমি আমাকে কেন খারাপ বলতেছো। এরই মাঝে কিন্তু ও জেনে যায়, ওই যে দোকানদারের সাথে কথাবার্তা বলে তারা সম্ভবত বলে দেয়। পরে আমাকে বলে যে আমি এই ভুলটা ভাঙানোর জন্যই রাজশাহী পর্যন্ত তোমার কাছে আসছি। আমি তখন বললাম ভুল ভাঙাভাঙির কিচ্ছু নাই, আমাদের মাঝে এত সম্পর্ক হলো, এত কিছু হলো, তুমি আমাকে ক্ষণক্ষরে একটা বার বললো না যে তোমার বিয়ে হয়েছে, আর মেয়ে তো দূরের কথা। ও আমাকে বলে জানো আমার কত বছরে বিয়ে হয়েছে? আমি বলে আমার জানার দরকার নেই। আমাকে বলে আমার 13 বছরে বিয়ে হয়েছে, আমার 13 বছর বয়সে বিয়ে হয়েছে, এবং আমার এই বাবু হইতে যে আমার কত কষ্ট হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার মেয়েটা হওয়ার পর আমার সংসারটা ভেঙে যায়, আমার হাজব্যান্ডের সাথে আমার সম্পর্ক থাকে না, বিকজ আমি শারীরিকভাবে অক্ষম ছিলাম, আমি ওই ধরনের সম্পর্ক করতে পারতাম না, বয়স কম ছিল, যার জন্য আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে দেয়। এবং ছেড়ে দেওয়ার কারণে আমি তখন আমার আব্বা আম্মার সাথে আসছি, কিন্তু মেয়েটাকে আমি সাথে করে নিয়ে আসছি। আমার মেয়েটা বড় হয়ে গেছে, তো এখন আর আমি কী করবো? আমাকে এগুলো বলতেছে। আমি তখন বললাম যে ঠিক আছে সমস্যা নেই, এই যা হবার তা হয়েছে, এখন এগুলো সব বাদ দিলে পরে তুমি তোমার মতো করে আমি আমার মতো থাকি। এখন তো তুমি আমাকে বিয়ে করতে পারবে না, এবং আমার তো তোমাকে বিয়ে করার সম্ভাবনা। ও তখন বলে যে হ্যাঁ আমি এখন বিয়েও করবো না, বা আমার লাইফে কখনো বিয়ে করার কোনো ইচ্ছা নাই, বা তোমার সাথে যতটুকু গিয়েছে ভালো লাগছে, তোমার সাথে কি হয়েছে না হয়েছে এটা তো কেউ জানে না, তোমাদের এলাকারও কেউ জানে না, আমাদের এলাকারও কেউ জানে না, বাট সত্যি তুমি মানুষটা অনেক ভালো, আমাকে এটা বলতেছে। অনেক কথাবার্তা বলে ও তখন এখান থেকে চলে যায়। তো চলে গেলে পরে ওর সাথে আমার ওভাবে আর কথা হয় না, মানে মাঝে মাঝে কথা হয়, মাঝে মাঝে হয় না, এইভাবে আরও 1টা বছরের মতো কেটে যায়। এই পর্যন্ত কিন্তু আমার বউ ফারজানা আমার সংসার করতেছে, আমার ঘরেই আছে। ফারজানার সাথে কিন্তু আমার কোনো সম্পর্ক নাই, বাড়িতে গেলে জাস্ট টুকিটাকি একটু কথা, অতটুকুই। 1 বছর পরে হঠাৎ করে একদিন চাঁদনি আমাকে কল দিয়ে খুব কান্নাকাটি করতেছে, প্রচুর কান্নাকাটি করে বলতেছে আমাকে আর আমার মেয়ের জন্য তুমি কি তোমার এখানে, মানে আমার মেয়ে, আমি আর আমার বাবা মা আমরা 4 জনে যাবো, তুমি কি রাজশাহীতে আমার জন্য একটা ঘর ভাড়া করে দিতে পারবা? ওরকম করে বলতেছে। এবং আমরা ঘরের ভিতরে এই ধরনের কাজগুলো করবো, মেশিনে আমরা যে ধরনের জামাগুলো এগুলো সেলাইবো, তুমি কি আমাকে দিতে পারবা? হঠাৎ করে আমি তখন বললাম পারবো না কেন, অবশ্যই পারবো। তো ঠিক আছে তুমি আসো। এরপর আমি রাজশাহীতে ওর জন্য একটা ঘর ভাড়া করে দিই, মানে সব কিছু ঠিক করে দিই, দিলে পরে ও তখন আমার এইখানে চলে আসে, আমার এই জায়গায় আসে। ওর মেয়েটা তখন পড়াশোনা করতো, কলেজে পড়তো সম্ভবত, নাকি কিসে পড়তো জানি না। তো মেয়েটা এখানে আসার পরে মানে পড়াশোনা করে, তো ওই না ঘর ভাড়া করে দিই। কিন্তু এরই মাঝে বিভিন্ন ধরনের ছেলেরা ওর মেয়েটাকে ডিস্টার্ব করতেছে, কারণ মেয়েটা অনেক সুন্দরী ছিল, ওর থেকেও আরও 1000 গুণ সুন্দরী আর কি, এত বেশি সুন্দরী। তো সুন্দরী থাকার কারণে এলাকার উশৃঙ্খল ছেলেফেলেরা খুব ডিস্টার্ব করে, বাসা থেকে বেরোলে ডিস্টার্ব করে খুবভাবে। ওর মানে বিল্ডিংয়ের নিচে ছেলেরা অলওয়েজ দাঁড়ায় থাকে, খুব বিরক্ত করে। তো এরকম করতে করতে একদিন ও আমাকে বলতেছে, মানে চাঁদনি বলতেছে একটা কাজ করো, আমার মেয়েটার জন্য একটা ছেলে ঠিক করো, আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দিব, এটা বলতেছে। তো আমি তখন বললাম ওই সময় কিন্তু তার সাথে আমার কোনো রকমের সম্পর্ক নাই, ভালোবাসারও কোনো সম্পর্ক নাই, জাস্ট ফ্রেন্ডলি আমরা কথাবার্তা বলি। তো আমি তখন বলি এরকম ছেলে কোথায় পাবো, এরকম ছেলে তো আমি খুঁজে পাই না, আচ্ছা ঠিক আছে আমি খুঁজবো। এমন করতে করতে ভাই একদিন ও হঠাৎ করে আমাকে বলতেছে যে শাহিন তোমাকে একটা কথা বলি, এমন মতো হতে পারে মানুষের জীবনে অনেক ভুল বোঝাবুঝি থাকে, অনেক ভুল বোঝাবুঝি হয়, অনেক কিছুই হয়। তো
আমি যতদূর দেখেছি যে আমার এই পৃথিবীতে জন্মের পর থেকে আমি তোমার মতো ভালো মানুষ পাই নাই। তুমি সত্যি অনেক ভালো মানুষ, তোমার মনটা অনেক ভালো। কারণ আমি তোমার এত ক্ষতি করছি, এরপরেও তুমি আমাকে হেল্প করছো, আমাকে সাহায্য করছো, আমার পাশে ছিল আসো। তোমার মতো মানুষ হয় না। আমি তোমাকে একটা কথা বলতে চাই, কথাটা তুমি খারাপভাবে নিও না, ভালোভাবে নাও প্লিজ, ভালোভাবে নাও। এরকম করে বলে। আমি তখন বললাম সমস্যা নেই, আমি ভালোভাবেই নিব, আমি কারো কাছে বলবো না, সমস্যা নাই, তুমি আমারে বলো। ও আমারে বলে যে তুমি আমার মেয়ে আলোরে, ওর মেয়ের নাম আলো, বলে যে তুমি আমার মেয়ে আলোরে বিয়ে করো। এটা শোনার পর তো আমার মানে গলাটাল উপরে শুকিয়ে গেছে। কিরকম আমাকে এটা কী বললো? আমি বললাম তুমি কি ভুলে গেছো তোমার সাথে আমার কী সম্পর্ক? ও আমাকে বলে আমি এটা ভুলে যেতে চাই, তোমার সাথে আমার কী সম্পর্ক এটা ভুলে যেতে চাই, কিন্তু আমার মেয়ের আমি একটা ভবিষ্যৎ দিতে চাই। কারণ আমার মেয়েটা ঢাকা থেকে সেই একই কারণে, ঢাকা থেকে ছেলেদের কারণেই আমি বাধ্য হয়ে আমার দোকান টোকান, আমার ব্যবসা বাণিজ্য সব ছেড়ে আজকে রাজশাহীতে আসতে বাধ্য হয়েছি শুধু আমার মেয়েটার কারণে। এখানে আসার পর আমার মেয়েটাকে এইভাবে ছেলেরা ডিস্টার্ব করতেছে। আর আমার পারিবারিক অবস্থাও ভালো না যে ভালো একটা ছেলে কাছে মেয়েটাকে বিয়ে দিতে পারবো। কোথাও বিয়ে দিলে আমার মেয়েটা সংসারও করবে না বা ভালো কোনো ছেলেও পাই না। বাট আমার দৃষ্টিতে সবচেয়ে ভালো ছেলে তুমি। আমি তোমার কাছে আমার মেয়েটাকে বিয়ে দিতে চাই, আমার মেয়েটা তোমার কাছে থাকলে ভালো থাকবে। আমি তখন বললাম দেখো তোমার কথাবার্তা আমার কিছু মাথায় আসতেছে না। ও আমাকে বলে প্লিজ তুমি এই কথাটা একটাবার চিন্তা করো, একটাবার ভেবে তুমি আমাকে কথাটা জানাও। কিন্তু তোমার সাথে আমার যে সম্পর্ক হয়েছে এটা আমরা কাউকেই বলবো না, এটা কাউকে বলার দরকার নেই। আমরা তওবা পাঠ করবো, আস্তাগফিরুল্লাহ পাঠ করবো, আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহ মাফ করে দেবে। যৌবন বয়সে কোনো ভুল করলে আল্লাহ মাফ করে দেয়। আমার মেয়েটার ভবিষ্যতের দিকে তাকায় হলেও, আমার মেয়েটার ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও তুমি প্লিজ রাজি হয়ে যাও। পরে আমি ওর কথাটা শোনার পরে বাড়িতে গেছি। বাড়িতে যে আমার বউ আমার পাশে শুয়ে আছে, আমি ওর পাশে শুয়ে আছি। শুয়ে থাকার পরে আমি মনে মনে চিন্তা করতেছি কী করা যায়। আমাকে যে কথাটাও বলছে, এখন কথাটা আমি করবোটাকে মানে কোন সিদ্ধান্ত নিব, কীভাবে কী করব মানে বুঝতে পারতেছি না। জাস্ট ভাবতেছি যে কী করা যায়। ও যে কথাটা বললো এটা কতটুকু কী করব চিন্তা করতেছি। চিন্তা করতে করতে অনেক রাত পর্যন্ত আমি ওর বউরে ডাক দিলাম যে ওরে উচিত আমার পাশে শুয়ে আছে, একটু ডাক দেই। দুইবার ডাক দেওয়ার পর ও আমাকে একটা গালি দিল, খুব খারাপ ভাষায় গালি দিল, মানে খুব খারাপ ভাষাটা গালি দিল। গালিটা খাওয়ার পরে খুব কষ্ট লাগলো। আমি তখন বাসার ছাদের উপরে গিয়ে বসছে, চেয়ারের মধ্যে বসে আছে। বসে বসে চিন্তা করতেছি আমার এই বউটা কিন্তু অনেক সুন্দরী, ও কিন্তু সুন্দরী যেটার বিয়ে করলাম। তো এর চেয়েও আর একটু বেশি সুন্দরী আমি আর বলতে পারবো। আমার এই বউটার কিন্তু আমি ভালোবেসে ফেলতে, মানে ফারজানার অনেক ভালোবাসি। ও অন্য কারোর সাথে সম্পর্ক করে, অন্য কারোর সাথে ওর সব কিছু আমি বুঝি, কিন্তু তারপর তারা ভালোবাসি। দেখে আমার ভালো লাগছিল। তখন আমি ছাদের উপরে বসে বসে চিন্তা করতেছি ফজরের একটু আগে, ভাবতেছি আমার জীবনে তো বিয়ে করাই লাগবে, আমি তো বিয়ে করবই। এখন যদি ফারজানার সাথে আমার যে সম্পর্ক আজ হোক কাল হোক, ওর যে বয়ফ্রেন্ড, ওই বয়ফ্রেন্ড নাকি এখন মোটামুটি চাকরি বাকরি পাইছে, ও যে কোনো সময় আমার সংসার থেকে চলে যাবো, থাকবে না, তাহলে তো আমাকে একটা বিয়ে করাই লাগবে। তো আমাদের এলাকাতে ফারজানার চেয়েও সুন্দরী মেয়ে আমি একটাও দেখি নাই। যদি ফারজানার থেকেও সুন্দরী মেয়ে কেউ থেকে থাকে সেটা হচ্ছে আলো, চাঁদনির মেয়ে আলো। আমার কাছে মনে হলো চাঁদনির সাথে কী হয়েছে না হয়েছে এটা তো আমি আর চাঁদনি ছাড়া দুনিয়ার কেউ জানে না। এটা দুনিয়ার কাউকে আমি জানাবো না জানাইয়া চাঁদনি যেহেতু নিজেও অফার করছে আমি আলোরে বিয়ে করে ফেলবো। এবং আমার এই টাকা পয়সা ধন সম্পদ এগুলোর কী মূল্য আছে? কোনোই তো মূল্য নাই যদি আমার পাশে আমার একটা সুন্দরী বউই না থাকবে। তাহলে আমি আলোকে বিয়ে করব এবং আলোকে নিয়ে আমি একটা আলোকিত জীবন শুরু করব। এই ব্যাপারগুলো আমি কাউকে জানাবো না, কাউকে বুঝতে দিব না। আমি এই ব্যাপারগুলো নিয়ে আর কোনো রকমের কোনোভাবে ইন্টারেস্টেড হব না। এই কথাটা আমি চিন্তা ভাবনা করে আমি তখন থেকে আমি নিজেই ফারজানাকে বলতে থাকি যে তুমি কবে যাবা, আমার ঘর থেকে কবে যাবা, তুমি চলে যাও, আমি তোমার সাথে থাকবো না। এইবার দেখি ফারজানা উল্টা আমার উপরে টান দেখাইতে আছে, মানে ভালোবাসা দেখাইতে আছে না। ও আমার কাছে সরি বলতেছে এবং নিজেও বলতেছে যে ওর বয়ফ্রেন্ডের সাথে যা হয়েছে এগুলোর জন্য অনেক সরি, আমি ওকে নিয়ে সংসার করার জন্য। কিন্তু আমার ভিতরে তখন আর ওর জন্য ওই ফিলটা আসতেছে না। যেহেতু ওর বয়ফ্রেন্ডের সাথে এই কাজগুলো করছে, ভালোবাসে ঠিক আছে, কিন্তু ওই জিনিসটা আর আসতেছে না যে শারীরিক সম্পর্ক করব, সংসার করব, এই জিনিসটা আর আসে না। না আসার কারণে আমি তখন পরের দিনে চাঁদনিরে ফোনের মাধ্যমে জানাই দিলাম যে চাঁদনি আমি তোমার প্রস্তাবে রাজি আছি, তুমি তোমার মেয়ের সাথে কথা বলো। ও তো শুনে মহা খুশি। ও বলে আলহামদুলিল্লাহ, তোমার মতো একটা ব্যবসায়িক যদি আমার মেয়েটারে বিয়ে করে তাহলে আমি আল্লাহর কাছে আর কোনো কিছু চাওয়ার নাই, আমি বাকি জীবনটা নামাজ রোজা করে কাটাই দিব। তুমি আমার মেয়েটাকে নিয়ে ভালো থাকো, আমার মেয়েটারে শান্তিতে রাখো, আমার মেয়েটারে সুস্থ রাখো। আমাকে এই কথাগুলো বলে। আমি বললাম আচ্ছা ঠিক আছে ফাইন। এমন করে চাঁদনির সাথে আমার কথাবার্তা সব কিছু ডিল হলো, সব মিষ্টি কথাবার্তা হলো। হওয়ার পরে ওর মেয়েকে মনে হয় জানাইছে নাকি আমি জানি না। এর 2 দিন পরে মানে পরের দিনে চাঁদনি আমাকে ফোন দিয়ে বলতেছে শোনো আমার মেয়েটা তো বয়স কম এবং ও তো এখনও দুনিয়াদারি সম্বন্ধে অত ভালো বোঝে না, আমি বলছিলাম ও রাজি হয় না, তুমি একটু টাইম দাও, ওর সাথে একটু মাঝে মাঝে কথা বলো, ওর ফোন নাম্বারটা আমাকে দেয়। তো দেওয়ার পরে আমি তখন আলোর সাথে কথা বলি।
আলোর সাথে কথা বলার জন্য চেষ্টা করি, কিন্তু আলো আমাকে কেমন যেন একটু ইগনোর করে। এখন ইগনোর করার কারণ তো একটাই, সেটা তো আমি বুঝলাম, যেহেতু আমার বয়স হয়ে গেছে, আমার দাড়ি চুলো মোটামুটি পাইকে গেছে, তো সে জায়গায় হয়তো আমাকেও বিয়ে করতে চায় না, বা ওর মতো সুন্দরী একটা মেয়ে চাইলে তো যে কোনো স্মার্ট হ্যান্ডসাম কোনো ছেলেকে বিয়ে করতে পারে, তাহলেও হয়তো আমার প্রতি খুব একটা টান নাই, বা এর জন্য এরকমটা করতেছে, আমার এটাই মনে হলো। তো মনে হওয়ার পর আমি তখন চেষ্টা চালিয়ে যাচ্ছি যে যাই হোক সম্ভবত রাজি হতেও পারে একটা সময়, বা আমি ওরকম করে আমার জায়গায় দাঁড়িয়ে খুবভাবে ট্রাই করতেছি, চেষ্টা করতেছি। এমন করে অনেকগুলো দিন কেটে যায়। এর মাঝে ফারজান আমার সংসার করার জন্য উঠে পড়ে লাগছে, আমার সংসার করবে। এখনও আমাকে সবসময় ফোন করে, তুমি ঘরে আসো না কেন, তুমি এতক্ষণ বাজারে কেন থাকো, বাইরে কেন থাকো, তুমি দোকানে আসো না কেন, বাসায় কেন আসো না। মানে ও আমার আব্বা আম্মাকে ধরে আবার আমার খুব ভালোবাসা দেখাইতেছে, কিন্তু ভাই এখনও আমাকে যত ভালোবাসা দেখাচ্ছে আমি কেন যেন ওর কাছ থেকে ঠিক ততটাই সরে যাচ্ছি। মানে ওর কাছে যেতে আমার ইচ্ছা করে না, আমি ওর কাছ থেকে নিজে নিজে কেমন যেন একটু দূরে সরে যাচ্ছি, আমার দূরে সরে যেতে ভালো লাগতেছে। আমি ওর কাছ থেকে যত দূরে যাচ্ছি ও আমাকে কাছে আনার জন্য ঠিক ততটাই টানতেছে কাছে নেওয়ার জন্য, আমি ওর কাছ থেকে পুরোপুরি দূরে সরে যাচ্ছি। যেহেতু এতগুলো বুঝছো তুই আমাকে এভাবে কষ্ট দিলি, এরপরে তোর সাথে সংসার করা, একসাথে থাকা, এগুলো আমার কোনো প্রয়োজন নেই, আমি এসব করবো না, আমি এসব আর তোর সাথে করবো না, এগুলো বলে আমি তখন নিজে ওর কাছ থেকে সরার জন্য ট্রাই করতেছি, চেষ্টা চালাই যাচ্ছি। কিন্তু না, ও ওর জায়গায় দাঁড়িয়ে খুব ট্রাই করতেছে আমার সাথে সংসার করার জন্য, অ্যাডজাস্ট হওয়ার জন্য, আমি আর হচ্ছি না। এমন করে চলতেছে। আর এদিক দিয়ে চাঁদনি ওর মেয়ে আলোরে খুব বুঝাইতেছে যে আলো, শাহিন ছেলেটা অনেক ভালো, ওরে তুই বিয়ে করতে পারিস, এটা বলে অনেকভাবে বোঝায়। যে আলো আর ওই আমার প্রতি খুব একটা অ্যাক্টিভেটেড হয় না। তারই প্রায় 7 থেকে 8 মাসের মতো কেটে যায় এই ঘটনাগুলোর মধ্যে। এতে ফারজানাও পড়ে আছে আমার পরিবারে, চাঁদনি ওর মেয়েকে বোঝানোর জন্য চেষ্টা করতেছে। তখন এই 7-8 মাস পরে চাঁদনি বোঝানোর পরে আলো একটুখানি সফট হয়, মানে একটু নরম হয়। নরম হওয়ার পরে আমি একদিন ওদের বাসায় যাই, বাসায় যাওয়ার পরে ওর মা বসে আছে, ও বসে আছে, বসে থাকা অবস্থায় আলো কিন্তু আবার একটু পর্দা করতো আর কি, এরকম না যে উশৃঙ্খল চলাফেরা করতো তা না, বোরকা পড়তো, পর্দাও পড়তো, হিজাব পড়তো। ও তখন আমাকে বলতেছে যে আমার আম্মু আপনার সাথে আমার বিয়ে ঠিক করছে, এতে আমার কোনো আপত্তি নেই, এতদিন আমি যা করছি সবই বুঝতে পারছি, বাট এখন আমি দিন দুনিয়া নিয়ে চেষ্টা করতেছি, পৃথিবী নিয়ে ভাবতেছি, তা আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, বিয়ের আগে আমি একটু আল্লাহর পবিত্র ঘর কাবা ঘরটা দেখে আসতে চাই। ও আমাকে বলতেছে। আমি তখন বললাম, ভালো কথা, তুমি আল্লাহর পবিত্র কাবা ঘর দেখবা, আমার তো কোনো আপত্তি নেই, সমস্যা নাই। তো আমরা একসাথেই যাই। বিয়ের পর আমরা স্বামী স্ত্রী হানিমুন করার জন্য অনেক দেশে যাই। আমরা হানিমুন করার জন্য আল্লাহর পবিত্র নগরী, আল্লাহর পবিত্র দেশ সৌদি আরবে আমরা কাবা ঘর দুজনে জিয়ারত করবো, ওইটা ভালো না? আমাকে বলতেছে না, আমি আগে গিয়ে আল্লাহর পবিত্র কাবা ঘরটাকে দেখে আসতে চাই, হজ করতে চাই, হজ করে এসে আমি আপনাকে বিয়ে করব, এবং বিয়ে করার পরে আমি সুন্দর একটা জীবন পরিচালনা করবো, আমি পর্দা করব, বাসা থেকে বেরোবো না, সবসময় আপনাকে ভালোবাসবো, কারণ বাসা থেকে বেরোলে অন্য ছেলে দেখলে আমার ভালো লেগে যাবে, যার জন্য আমি আপনার দিকে আমার অ্যাটেনশনটা রাখবো, আমি আপনার প্রতি লুকিংটা রাখবো, আমি বাসা থেকে বেরোবো না, সবসময় আপনার সাথে থাকবো, কিন্তু আমাকে হজটা করে আসতে চাই। তখন আমার ভিতরেও জিনিসটা জাগলো যে ও যদি হজে যেতে চায় তাহলে ভালো হজটা করে আসুক, অত আপত্তি তো নেই, সমস্যা তো নেই, ওর তো হজ করার মতো বয়সও হয়েছে মোটামুটি। পরে আমি বললাম যে ঠিক আছে, ওকে ফাইন, আমি তোমাকে হজে পাঠাবো। তখন আমি তাকে হজে পাঠানোর জন্য আলাপ আলোচনা করতেছি, কীভাবে পাসপোর্ট করা যায়, হজে পাঠাবো। এই সময় হজেরও টাইম আসতেছে, মানে রমজানের পরে আমি তার হজে পাঠাইলাম, সব কিছু কাগজপত্র ডকুমেন্ট সব কিছু ঠিকঠাক করে ওর মায়ের সাথে ও গেল, মানে এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে আসলো, হজ করতে গেল। আর হজ করতে গিয়ে ও আসলে পরে আমি বিয়ে করবো। এর মাঝে কিন্তু ওদের যেই মানে ওদের কিন্তু কোনো ব্যবসা বাণিজ্য নয়, পুরো 1 থেকে 1.5 বছরের মতো এই চাঁদনি কিন্তু আমার উপরেই ডিপেন্ড। আমি ওদের ঘর ভাড়া, ওদের থাকা খাওয়া খরচ, যাবতীয় যা কিছু আছে সব কিছু আমি দিচ্ছি। ওদের কাছ থেকে কিন্তু আমি কোনো কিছু পাচ্ছি না, বা ওরা কিন্তু তখন ওই বুটিক্সের যে কাজগুলো করতে এগুলো বন্ধ করে দেয়। যাই হোক, এরকম করে চলতে চাঁদনি তখন কী করে সৌদি আরবে যায়। কিন্তু সৌদি আরবে যাওয়ার পরে ওর সাথে আমি আর কোনো যোগাযোগ করতে পারি না, ও নিজের আম্মুর সাথে যোগাযোগ করে না, ওর মার সাথে যোগাযোগ করে না। প্রায় 1 মাস হয়ে যায়, সৌদি আরবের হজ কমপ্লিট হয়ে যায়, সবাই হজ থেকে চলে আসে, ও আসে না। হজ কমপ্লিট হয়ে যায়, হজ থেকে সবাই চলে আসে, কিন্তু ও আসে না, ওরে পাই না। এবং খোঁজখবর নিয়ে ওই ট্রাভেল এজেন্সির মাধ্যমে জানতে পারে যে ও নাকি পালাইছে, ওই হজের নাম দিয়ে গিয়ে ও সৌদি আরব থেকে পালাইছে, মানে ওই হজ ক্যাম্প থেকে পালাইছে। তাহলে কোথায় গেল, ওরে আর পাইতেছে না। এদিক দিয়ে ওর মাও খুব টেনশন করতেছে, কান্নাকাটি করতেছে। তারই প্রায় 1.5 মাস পরে ওর মার সাথে যোগাযোগ করে। ওর মা আমাকে ফোন দিয়ে বলতেছে যে আলম, তুমি তাড়াতাড়ি আমার বাসায় আসো। আমি তখন দৌড়ে ওর বাসায় যাই। বাসায় গেলে বলে ওর মা আমাকে বলতেছে যে এমন ঘটনা, মেয়ের সাথে আমার যোগাযোগ হয়েছে, ও কান্নাকাটি করতেছে। তাই আমি বললাম ও পালাইলো কেন? তো আমাকে বলতেছে ও পালাইছে, আসলে মূল কথা হয়েছে তোমার পছন্দ করে না, তোমাকে বিয়ে করতে চায় না। এখন দেশে থাকলে তো আমি ওর যেভাবে হোক চাপ দিয়া বিয়েটা করাই দিব, বা বিয়ে করতেও বাধ্য হবে, এই জন্য পালাই গেছে, যাতে ওইখানে গেলে আর বিয়েটা না করা লাগে। তা আমি বললাম যে ওদের পালাই গেল, সৌদি আরবে ও চিনি কারে, কাদের সাথে ওর পরিচয়, ও কীভাবে সৌদি আরবে গিয়ে পালায় গিয়ে ও কী করছে? বলে আছে একটা বাঙালি ফ্যামিলির সাথে কেমনে হজে গিয়ে পরিচয় হয়েছে, ওই বাঙালি ফ্যামিলিটার সাথে ও আছে, ওইখানে ভালোই আছে।
এখন কি করবো বলো, ও তো আসতে চায় না। আমি বললাম তুমি যেমনে পারো ওরে নিয়ে আসো, ওরে তুমি আনো, ওরে আনতে হবে, ওরে না আনলে তো হবে না। ওকে তুমি যেভাবেই পারো নিয়ে আসো, ওরে বুঝে শোনে কান্নাকাটি করে তুমি ইমোশনালি ব্ল্যাকমেল করে ওকে নিয়ে আসো। আমাকে বলো আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি ওকে আনার জন্য খুব চেষ্টা করতেছি। এইভাবে ভাই আরও 15-20 দিনের মতো কেটে যায়। মা মেয়ের কথা হয়, সবসময় আমাকে দেখে, আমার সামনেও কথা বলে, ওই কান্নাকাটি করে, ওর মাও কান্নাকাটি করে, আসতে বলে ও আসে না। এরপরে এবার আমি বললাম যে কোথায় আছে, ঠিকানাও দেয় না, মানে ও কোথায় যে আছে এই জায়গায় ওর ঠিকানা ওর মাকেও দেয় না। তখন ইমু বেরোয়ছিল, ইমুর মাধ্যমে কথা বলতো, ভিডিও কলে মাঝে মাঝে কথা বলতো, দেখাইতো যে আম্মু আমি এই জায়গায় আছি, এটা কিন্তু ঠিকানা দিত না যে এক্স্যাক্টলি কোথায় আছে। পরে এই আমাকে এই চাঁদনি বলতেছে একটা কাজ করি, শোনো শাহিন, মেয়েটা এইভাবে আসবে না, আমি যতই চেষ্টা করি যতই কিছু করি মেয়েটার এইভাবে আসবে না, মেয়েটাকে আমার এইভাবে আনা সম্ভব না, ও আর আসবে না। একটা কাজ করি, আমি যাই, আমি গিয়ে মেয়েটাকে নিয়ে আসি। আমি বললাম তুমি যাই বা যে তুমি যে চলে আসবা তার কি গ্যারান্টি আছে, তুমি যদি না আসো? ও আমাকে বলি তুমি কি পাগল হয়ে গেছো, আমার উপর কি তোমার এই বিশ্বাসটা নাই? আমার উপর এই বিশ্বাসটা, আমি নিজে তো আমার মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করছি, আর বড় কথা হচ্ছে আমার আব্বা আম্মা তো এখানে আসেই, আমার আব্বা আম্মাকে তুমি দেখেশোনা করে রাখবা, আমার আব্বা আম্মা এই জায়গায় আসে না। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে। এবার আমি কী করলাম, এবার ওরও আমি পাঠাইলাম, মানে ওর মারে পাঠানোর ডকুমেন্ট কাগজপত্র পাসপোর্ট টাসপোর্ট সব কিছু ওকে করে, আমার অনেক টাকা খরচ, কিন্তু আমার 3-4 লাখ টাকা আবার খরচ। আমি এবার ট্যুরিস্ট ভিসায় ওর মারাও তখন সৌদি আরবে পাঠাই, এই চাঁদনিকে পাঠাই। চাঁদনিকে পাঠানোর পরে একইভাবে চাঁদনি আলোর কাছে গিয়া চাঁদের আলো একসাথে হয়ে যায়। ওই চাঁদও থাকে দূরে, চাঁদনিও তখন দূরে থাকে, আলোও তখন আমি দেখতে পাই, কিন্তু কাউরে আমি ধরতে পারি না ভাই। ওরা তখন আমার কাছ থেকে পুরোপুরি আলাদা হয়ে যায়। মা মেয়ে ওইখানে গিয়ে তারা তখন একসাথে থাকতেছে, আমি তখন এই দিক দিয়ে ওর বাপ মারে দিছি প্রেশার, মানে চাঁদনির বাপ মারে, ওরা না এখানে আছে, আলোর নানা নানি আর চাঁদনির বাবা মা, ওদেরকে আমি প্রেশার দিতেছি, মারতেছি, গায়েও হাত তুলতেছি, সত্য কথা যেটা মিথ্যে বলবো না, গায়েও হাত তুলি যে তোর মেয়েরা আসতে বল, তোর মেয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে, আসতেছে না কেন, ওরকম করে প্রেশার দিয়ে মারি। মারার পরে তখন আলোকে ওর রাজি করায়, আলোকে রাজি করায় চাঁদনি আমার বলতেছে ঠিক আছে তুমি আমার আব্বা মায়ের বাবা মায়ের গায়ে হাত তুলো না, তারা বয়স্ক মানুষ, তাদের গায়ে হাত তুলো না, তাদের গায়ে কষ্ট দিও না, আমি আলোর সাথে তোমার মোবাইলে বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি। মোবাইলে বিয়েটা হয়ে গেলে আমি জোর করে হইলেও আলোর আমি এই দেশ থেকে নিয়ে আসবো, আলোর আমি এই দেশে রাখবো না, যেমনি পারে আমাকে নিয়ে আসবো, আমি ওকে এই দেশে নিয়ে আসবি। এখন কিন্তু এই ঘটনাগুলো জানাজানি হয়ে গেছে, আমার বউ কিন্তু ব্যাপারটা জানতে পারছে, আমার বউ কিন্তু আমার ছেড়ে জানে এই পর্যন্ত, কিন্তু ব্যাপারটা জানতে পারছে, আমার বাবা মাও জানতে পারছে, এবং আমাদেরই শহরের মোটামুটি সবাই ব্যাপারটা জেনে গেছে, মানে সবাই ব্যাপারটা জানে, এই পুরো ঘটনাটা সবাই জানে। আমি এলাকাতে মুখও দেখাইতে পারি না যে আল্লাহ এটা কী হইলো। এবার আমি বললাম ঠিক আছে তাহলে তুমি মোবাইলে ওর সাথে আমার বিয়ে পড়াই দাও, তুমি মোবাইলে বিয়ে পড়াইলে আমি তোমার মেয়ের এই তোমার ইয়ারে আর মারবো না, তুমি মোবাইলে বিয়ে পড়াই দাও। এইবার হইলো কি বলে ঠিক আছে মোবাইলে বিয়ে করাই দিব। এইভাবে মোবাইলে আমার আলোর সাথেও বিয়ে পড়াই দেয়। আমি হুজুর ডাকি, ওইখানে ওরা কলমা কাবিন করে আলোর সাথে আমার বিয়ে হয়, মোবাইলের মাধ্যমে কাবিন টাবিন হয়, কলমা হয়, বিয়ে হয়, মানে কাবিন তো ওরা ওইখান থেকে করে, সব কিছু ওরে বিয়ে হয়, কবুলও বলে, সব কিছু হয়। হওয়ার পরে এবারও দেশে আসতেছে না, পাক্কা 1 বছর কেটে যায়। আমি সবসময় বলি চাঁদনি কী ব্যাপার, ও দেশে আসে না কেন, দেশে আসে না কেন, দেশে আসতেছে না কেন। এক বছর কেটে 2 বছর, মানে 2 বছর কেটে যায়, তখন ওরা আসতেছে না, মামি আসতেছে না, কিন্তু আল্লাহ আমার সাথে কথা বলতেছে, ভালো ভালো কথা বলতেছে, চাঁদনিও আমার সাথে কথা বলে, বাট আসতেছে না, তারা নাকি ওইখানে কি মানে ভালো অবস্থান আছে, এসে আসবে। 2 বছর পর আমার মেজাজ আবার খারাপ হয়ে গেছে, কিন্তু তোরা আসবি না কেন। এবার আমি কী করলাম, আবার দিলাম প্রেশার, আশা লাগবে, আমি ওর বাপ্পারে মারা শুরু করছি, ভাইয়া টর্চার শুরু করছি। পরে ওইখান থেকে ওর বাপ মা থাকা অবস্থায় এবার চাঁদনি আমাকে একদিন ফোন দিয়ে বলতেছে যে দেখো আমি কেন যাই না, আমি গেলে তো তখনই যেতে পারতাম, বাট আজকে 2 বছর হয়ে গেছে আমি বাংলাদেশে যাই না, তোমার কাছে যাই না, না যাওয়ার একটা কারণ আছে, কারণটা তোমাকে কীভাবে বলবো আমি বুঝতে পারতেছি না। আসলে তুমি আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো, শুনে এরপর তুমি একটা সিদ্ধান্ত নিও যে তুমি কি করবো, বাট আমার কথাগুলো শোনো। আমি তখন বললাম সমস্যা নাই, তুমি আমাকে বলো কী সিদ্ধান্ত, কী কথা, আমি সব কথা শুনবো, শুনে আমি সঠিক সিদ্ধান্ত নেব, তুমি আমার উপরে ভয় পাইও না, আমাকে বলো, আমরা তো ভালো বন্ধু না। ও আমাকে বলে আসলে আমার মেয়েটা সৌদি আরবে এখানে আসার পরে একটা খারাপ লোকের হাতে পড়ে যায়। আমি তখন বললাম তারপর, বলে ওই খারাপ লোকের হাতে পড়ে খারাপ লোকটা আমার মেয়েটাকে বিয়ে করে ফেলে, বিয়ে করে তারা ভালো হয়ে যায়, ওই খারাপ লোকটা ভালো হয়ে যায়, আমার মেয়েটাকে বিয়ে করে। আমি সৌদি আরবে আসার পর দেখি যে আমার মেয়েটা বিবাহিত এবং ওই লোকের সাথে আছে, এবং আমার মেয়ে মোটামুটিভাবে মানে ওই লোকের সাথে আছে, ভালোই আছে, তারা সংসার করতেছে। এখন আমি সৌদি আরবে আসার পর আমি কেমনি তোমার এই কথাটা জানাই, এখন এটা জানাইছি, এটা যদি তোমাকে জানাই তাহলে তুই হিতে আরও বিপরীত হয়ে যাবে, তুমি আমার আব্বা আম্মাকে টর্চার করবা, মারবা, আরও কষ্ট দিবা, যার জন্য আমি বাধ্য হয়ে তোমাকে কথাটা বলি নাই। তাই আমি বললাম ও যদি ওইখানে সৌদি আরবের একটা লোকের বিয়ে করে থাকে, ওই লোকের সাথেও থাকে, তাহলে আমারই বিয়ে করলো কেন আবার মোবাইলে? ও বলে মোবাইলে তো ও বিয়ে করে নাই, কবুলটা ও বলে নাই, কবুলটা আমি বলছি। আমি বললাম মানি? ও বলে কবুল আমি বলছি, কবুল আমার মেয়ে বলে নাই, আমার মেয়ে কবুল বলে নাই, কবুলটা বলছি আমি।
আমি তখন বললাম, তো তোমরা মা মেয়ে মিলে আমার সাথে এগুলো কী শুরু করলা, কী করতেছো আমাকে বলো। আমি তোকে ডিরেক্টলি একটা কথা বলি, তোমার পা ধরে ক্ষমা চাই, তুমি আমার জন্য অনেক কিছু করছো, আমার আব্বা আম্মার জন্য অনেক কিছু করছো, আমার রাজশাহী শহরে রাখছো, আমার বাঁচায় রাখছো, না আমি বাঁচতাম না, আমার মেয়েও বাঁচতো না, আমিও বাঁচতাম না, আমরা মরে যাইতাম। তো তুমি যদি আমাদেরকে বাঁচাইছো, তোমার কাছে একটা বিনীত অনুরোধ, তোমার কাছে রিকোয়েস্ট করতেছি, তুমি যদি পারো আমি সারাটা জীবন তোমার সাথে থাকবো, আমি দেশে আসবো, আসার পর তুমি আমার সাথে সংসার করো, তুমি ভুলে যাও আলোকে, ও যেখানে আছো স্বামীর সাথেও থাকুক, আমি ওর সাথে কোনো যোগাযোগ রাখবো না, আমার মেয়ে পরিচয় আমি ওর কাছে কারো কাছে আমার ওকে ও যে আমার মেয়ে এটা আমি পৃথিবীর কারো কাছে বলবো না, আমি তোমার সাথে সারা জীবন সংসার করব, আমরা একসাথে থাকবো। তখন আমার ভিতরে রাগ ফেটে যাচ্ছে। আমি বলি, আগে আয়, একটার আগে আয়না নেই, এরপরে বুঝাম। আমি ঠিক আছে তুমি আসো, তোমার কথা আমি রাজি আছি, কিন্তু এটা আমি রাজি কিন্তু হইয়া বলিনি যে আমি তার বিয়ে করবো, তার সাথে সংসার করবো, এটা নিয়ে কিন্তু বলি না। আমি বলছি শুধু একটা আবার দেশে আসলে আমি তোকে বাপের নাম ভুলিয়ে দেবো, আমি যাইতে পারতেছি না, কারণ আমার অনেক ব্যবসা বাণিজ্য, আমি সব ছেড়ে তো আর যেতে পারবো না, তো তুই আয়। এই কথা বলার পরে 15 দিন পরে ওর মা মানে চাঁদনি তখন চলে আসছে দেশে আসার পরে রে ভাই, ওর বাপ মায়ের এক রুমে রাইখা ওরে আরেক রুমে রেখে আমি এমন পিটাইছি, জীবনে কাউরে আমি এত পিটাই নাই, ইচ্ছা মতো পিটাইছি, প্যান্টের বেল খুইলা কাপড় চোপড় খুইলা ইচ্ছা মতো পিটাইছি, যে এত খারাপ হইলি কেমনে, যেটারে পাইছি ওইটারে পিটাইছি। এখন এইভাবেই পিটানোর পরে আমি চলে গেছি দোকানে, আমি জানি ও মামলা করবে, আমি ওই প্রস্তুতে মামলা করি, কিন্তু ভাই মেয়েটা মামলা করে নাই, মানে এই চাঁদনি মামলা করে নাই। আর বাপ মারি নিয়ে আসে একদম কুকুরের মতো মারি, গায়ে হাত তুলে, কিন্তু এরপরেও মাটি কামড় দিয়া আমার পড়ে আছে, মানে আমার থেকে দূরে সরতেছে না। এমন করতে করতে পরে আমি বললাম যে যা কপালে যা আছে তাই হবে, আমি তোরেই বিয়ে করবো। পরে কি করলাম, কলমা কাবিন করে, ফারজানা কিন্তু পড়েই আছে ওইখানে, আমি তখন এর বিয়ে করে ফেললাম, চাঁদনির বিয়ে করে ফেললাম। এত মারলাম, এত টর্চার করলাম, তাও যখন ছেড়ে গেল না, মামলাও করলো না, মাটি কামড় দিয়ে পড়ে আছে, যাই হোক মাফ করে বিয়েটা করছি। এরই বিয়েটা করার পরে আমার বউ তখন ফারজানা ব্যাপারটা জানতে পারছে যে আমি বিয়ে করছি, এই ফারজানা তখন আমার নামে দিয়ে দেয় একটা মামলা, আমি কাবিনের টাকা টুকা দিয়ে দিই, তারপরেও মামলা করে, বিভিন্ন ধরনের মামলার ইস্যু দিয়ে ওর বাবা আবার মোটামুটি, ওর বাবা আবার আগে উকিল ছিল বাট এখন কিছু করতো না, আমার বিয়ের আগে উনি ওকালতি ছেড়ে দেয়, উনিও তখন কি করে মামলা টামলা সাজিয়ে কঠিনভাবে আমার এক মামলা দেয়, মামলা তো দেয়, আমি মামলা দিলেও কিন্তু রাজশাহীতে থাকতে পারতাম। বড় কথা হচ্ছে ভাই, মানুষ দেখলে আমার ছিচি করে, আমার যত বন্ধুবান্ধব ছিল কেউ আমার সাথে কথা বলে না, আমি মেয়ের সাথে প্রেম করে মারে বিয়ে করছি এটা সবাই বলে, মেয়েরও বিয়ে করছি, মেয়ের মায়েরও বিয়ে করছি, এরকম একটা খারাপ কথা তখন আমার পুরো রাজশাহীতে ছড়িয়ে যায়। আমি আমার বাপ মায়ের কাছে গেলে বাপ মা কথা বলে না, বোন জামাইরা বলে আমাদের বাড়িতে না আসার জন্য, এবং আমার মাকে বলে যদি আপনার ছেলে আমাদের বাড়িতে আসে তাহলে আপনার মেয়েকে আমরা ছেড়ে দেবো, আপনার মেয়েকে আমরা রাখবো না, এরকম করে আমার ছোটো বোন জামাইরা আমাদেরকে ধমক টমক দিতেছে। এরকম হয়েছে যে আমার সাথে কেউ কথাই বলে না, আমি মসজিদে নামাজ পড়তে গেলে আমার সাথে কেউ দাঁড়ায় না, আমি নাকি কাফের হয়ে গেছি, আমি নাকি মুশফিক হয়ে গেছি, খুব খারাপ ভাষায় আমার সাথে কথা বলে, অতিরিক্ত খারাপ ভাষা, কেউ আমাকে একটু মূল্যায়ন করে, একটু দাম দেয় না। পরে আমি চাঁদনির কাছে নিজেই আত্মসমর্পণ করে, যে তোমার কারণে আজকে আমার এই অবস্থা, চাঁদনি আমাকে বলো চলো আমরা ঢাকায় চলে যাই, এইখানে যেহেতু আমাদের মান সম্মান নাই, সবাই খারাপ কথা বলে, ইজ্জত সম্মান বাঁচানোটাই বড় মুশকিল হয়ে দাঁড়িয়েছে, চলো আমরা এখান থেকে চলে যাই, আমরা ঢাকাতে চলে যাই, ঢাকা থেকে আমরা ব্যবসা বাণিজ্য করবো, ঢাকা থেকে থাকবো। পরে আমি চিন্তা করলাম আমি আর এই ধরনের কোনো ব্যবসা করবো না, আমি বুটিক্সের ব্যবসা করবো, কাপড় চোপড়ের ব্যবসা করবো, ঢাকা থেকে আমি মার্কেটে একটা বড় করে দোকান দিয়ে দিব। এবার আমি ঢাকার দিকে দোকান দিতেছি, আলহামদুলিল্লাহ একটা দোকান আমি ভালো দেখছিলাম, অনেকগুলো টাকা, প্রায় সেই সময় 44 লক্ষ টাকা দিয়ে আমি অ্যাডভান্স করে মালটা উঠে তখন আমি সব ব্যবসা ছেড়ে দিয়েছি, একদম সব, এই যে রাজশাহীতে যত ব্যবসা বাণিজ্য ছিল সমস্ত কিছু ছেড়ে আমি তখন ঢাকাতে গিয়ে ওই দোকানটা নিয়ে পড়ে আসি, যে দোকানটা দিয়ে আমি ডেভেলপ হবো, এই দোকান দিয়ে পড়ে আসি, চাঁদনির সাথে থাকতেছি, সংসার করতেছি, ভালোই চলতেছে। আব্বু আম্মুর সাথে যোগাযোগ করি না, কথাবার্তা বলি না, তারাও আমার মানা করছে তাদের সাথে কথাবার্তা বলার জন্য, তাদের সাথে যোগাযোগ না করার জন্য, আমি আর যোগাযোগ করি না, কথাবার্তা বলি না। আর আমার বউ ফারজানা তো আমাকে ডিভোর্স করে ও পরে শেষ পর্যন্ত চলে গেছে, কার কাছে গেছে, কোন জায়গায় গেছে ওগুলো আমি জানি না। 1 বছর পর্যন্ত ঢাকাতে ব্যবসা বাণিজ্য করে ভালো করেই চলতেছি, 1 বছরে আবার এই চাঁদনি তার আলোর সাথে, তার মেয়ের সাথে অলওয়েজ যোগাযোগ করে কথাবার্তা বলে। 1 বছর পর্যন্ত আমার মনে আছে, 1 বছর পরে যে ভাই আমার কী হয়েছে আমার এটুকুন আর মনে নেই, 1 বছরে শুধু মনে আছে 1 বছর ব্যবসা বাণিজ্য করছে, টাকা পয়সা লেনদেন করছে, আমার আস্তে আস্তে শরীর টিক করে দুর্বল হতে থাকে, কেন দুর্বল হতে থাকে আমি জানি না। 1 বছর পরে আমার কী হয়েছে না হয়েছে আমি জানি না, আমি শুনতে পাই তখন আমার জীবন থেকে নাকি প্রায় 4.5 বছর কেটে যায়। এই 4.5 বছর আমি কোথায় ছিলাম, কোন জায়গায় ছিলাম, কোন অবস্থানে ছিলাম, এগুলো কোনো কিছু আমি জানি না। 4.5 বছর পরে আমি যখন আস্তে আস্তে আমার মস্তিষ্ক ফিরে আসে, তখন আমি দেখি আমি আমার বাবা মায়ের কাছে আছি রাজশাহীতে আমার বাবা মায়ের কাছে আছি, এবং তাদের কাছ থেকে জানতে পারি
আমি 4.5 বছর সম্পূর্ণ পাগল ছিলাম। আমি নাকি ঢাকাতে পাগলামি করতাম, রাস্তাঘাটে ল্যাংটা হয়ে চলাফেরা করতাম। পরে আমার বাপ মা ওইখান থেকে লোক মারফত আমাকে খুঁজা বের করে ঢাকা থেকে আমাকে নিয়ে আসে। সবচেয়ে অবাক করা যে ব্যাপার, যেটা আমি আসার পরে জানতে পারি, আমার বউ যে চাঁদনি, আলোর মা, ওনাকে সৌদি আরবে চলে যায়। আমি পাগল হওয়ার পরে আমার যে দোকানটা দিয়েছি ওই দোকানটাও বিক্রি করে সমস্ত টাকাও নিয়ে যায়। আমার যত মালামাল ছিল সবও বিক্রি করে, সব কিছু করে আজকে সৌদি আরবের মাটিতে চাঁদের আলো বাংলা বুটিক্স, একটা না, ওদের প্রায় 7 থেকে 8টা শোরুম সৌদি আরবে, ওর মা আর মেয়ের। এবং তারা মোটামুটি আজকে সৌদি আরব সহ দুবাই, মিডল ইস্টের আরও কয়েকটা দেশ মিলে কয়েকশো কোটি টাকার মালিক। এখন শুনতেছি তারা নাকি লন্ডনেও বিজনেস করতেছে। আজ মা আর মেয়ে লক্ষ 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 টাকার মালিক। আর আমি, আমার সেই বয়স্ক বাবা, যার মাকে, যে বয়স্ক চাচা যার মাকে আমি কিডনি দান করেছিলাম, ওনার দোকানে আজও পড়ে আছি। আমার বয়স হয়ে গেছে, জানি না কয়দিন বাঁচবে, এই দোকানের ভিতরে পড়ে আছে, আমি আর উঠে দাঁড়াইতে পারি নাই। চাঁদনি আলো কারোর সাথে আমার কোনো যোগাযোগ হয়নি, কথাবার্তা হয়নি। তবে চাঁদের আলো ব্র্যান্ড সৌদি আরব সহ বিভিন্ন মিডল ইস্টে আজকে আছে। এটা হয়তো অনেকেই চিনে কোম্পানিটাকে, ওদের বিভিন্ন প্রোডাক্ট আছে, ওরা সেল করে। কিন্তু আমার জীবনটা ভাই শেষ করে দিল। আজ আমি সেই চাচার দোকানে আজও কাজ করি, সেই ছোটোবেলায় যেরকম করে কাজ করতাম, মাস শেষে বেতন পাইতাম, ওই বেতনে চাকরি করি। আর বিয়ে শাদিও করি নাই। আব্বা আম্মা আছে, এখনও আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখছে। বয়স্ক হয়ে গেছে, তাদের ওষুধ বড়িও ঠিকমতো চালাইতে পারি না। বোনগুলোরে বিয়ে দিছে, তারা ভালো অবস্থানে আছে। আপন ভাই, মাঝে মাঝে যখন খুব খারাপ লাগে তখন আপনার গল্পগুলো শুনি, মনে হয় আমার থেকেও তো বেশি মানুষ, আমার থেকেও তো বেশি কষ্ট নিয়ে দুনিয়াতে মানুষ বেঁচে আছে। আত্মহত্যা মহাপাপ না হলে চলে যেতাম। আমার মতো আর কোনো ভাই যেন প্রতারিত না হয়, এই জন্য হলেও আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি আমার গল্পটা তুলে ধরবেন, মানুষের কাছে সত্যটা জানানোর চেষ্টা করবেন। আজ অনেকে আমাকে দেখলে খারাপ কথা বলে, আমাকে বলে আমি মা মেয়ে দুজনকে বিয়ে করছি। আসলে কিন্তু আমি ওর মেয়েকে বিয়ে করি নাই, ওর মেয়ের সাথে আমার কোনো সম্পর্কও হয় নাই, শুধু ওর নিজে মেয়েকে আমাকে বিয়ে করাইতে চাইছিল। Together.